সঙ্গে বিদ্যা ভবনের সমস্ত শিক্ষিকা, সমস্ত ডিপার্টমেন্টের আপনাদের কাছেও আমার কৃতজ্ঞতা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে ইউটিউবার হয়ে উঠলাম সেই গল্পটাও খানিকটা করবো, যেটা অবশ্যই মোটিভেশনাল। সেটার মধ্যে অনেক কিছু এনচ্যান্টিং, এনকারেজিং এলিমেন্ট রয়েছে, যেগুলো হয়তো তোমাদের উদ্বুদ্ধ করবে। আশা করবো এই সেশনের পরে তোমাদের মনে যে প্রশ্নগুলো আছে, কিভাবে সোশ্যাল মিডিয়াকে অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে তোমরা গ্রহণ করতে পারো এবং এগিয়ে যেতে পারো, সেই ব্যাপারে অনেক প্রশ্ন যা রয়েছে তার উত্তর তোমরা পাবে। এটা একটা মোটিভেশনাল টক, সেই সঙ্গে আমি ছুঁয়ে যাব সমস্ত টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ব্যাপার, যেগুলো তোমাদের জানা উচিত যদি তোমরা অ্যাজ এন্টারপ্রেনিউর সোশ্যাল মিডিয়াতে আসতে চাও। আর সোশ্যাল মিডিয়া আজকের দিনে একটা ইনসেপারেবল পার্ট অফ আওয়ার লাইফ। আমরা সবাই কোনো না কোনোভাবে সোশ্যাল মিডিয়ার সঙ্গে জড়িয়ে রয়েছি। একজন দর্শক হিসেবে, একজন ক্রিয়েটর হিসেবে আমরা সোশ্যাল মিডিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যারা জার্নালিজমের স্টুডেন্ট রয়েছে এখানে, তারা মেইন স্ট্রিম জার্নালিজম সম্পর্কে তোমাদের কোর্সে অনেক কিছু জানো, পড়েছো, বাট আমি জানি না যে সোশ্যাল মিডিয়া সম্পর্কে তোমাদের কোর্সে কতটা ইনক্লুড করা হয়েছে সিলেবাসে। বাট গোয়িং অ্যাহেড, social media is also going to be part of mainstream journalism as well. সোশ্যাল মিডিয়াকে আমরা এখন আর প্রাপ্ত করে রাখতে পারি না। সোশ্যাল মিডিয়া পার্ট অফ আওয়ার লাইফ, পার্ট অফ আওয়ার এডুকেশন, পার্ট অফ স্পয়েল, যাই বলো, সব দিক দিয়ে সোশ্যাল মিডিয়া এখন ওতপ্রোতভাবে আমাদের জীবনকে ঘিরে রেখেছে। সেখানে ভালো খারাপ সব দিকই রয়েছে, সেইটা অন্য একটা কনটেক্সটে আমি আলোচনা করব, বা যদি কখনো সুযোগ পাই সোশ্যাল মিডিয়ার ভালো দিক খারাপ দিক, সেটা আজকে আমাদের বক্তব্যের বিষয়বস্তু নয়। আমরা আজকে আমাদের বক্তব্য সীমাবদ্ধ রাখবো যে কিভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে ক্যারিয়ার তৈরি করতে পারি। এটা হচ্ছে আমাদের মূল উপপাদ্য। এখানে যাওয়ার আগে যেটা বলতে চাইবো, 24শে ডিসেম্বর 1892 এই দিনটা সম্পর্কে কতজন জানেন? 24th ডিসেম্বর 1892 স্বামীজি কন্যাকুমারীতে গিয়ে পৌঁছেছিলেন রকে। স্বামীজিকে আমরা সবাই জানি, বুঝি, তার ভাবধারায় আমরা অনুপ্রাণিত এবং আমরা চলেছি। স্বামীজি কিন্তু একজন পর্যটকও ছিলেন। সারা ভারতবর্ষ উনি ঘুরে কন্যাকুমারীতে পৌঁছান ডিসেম্বর মাসের 3য় সপ্তাহে। তারপর সেখানে সাধনা করেন, সেই রকের ওপর আমরা গিয়েছিলাম। তারপর তিনি সিদ্ধি লাভ করেন এবং সেই সংকল্প নেন, যে সংকল্পে বাস্তবায়ন হয় এই রামকৃষ্ণ মিশন। এগুলো তোমরা জানো। সুতরাং স্বামীজির যে পর্যটক রূপ, সারা ভারতবর্ষকে জানার জন্য পায়ে হেঁটে কৃচ্ছ সাধন করে সারা ভারতবর্ষের মানুষ, সারা ভারতবর্ষের প্রকৃতি, সমাজ ব্যবস্থা, এটা উনি আত্মীকরণ করেছিলেন, অ্যাসিমিলেশন করেছিলেন। তার ফলেই কিন্তু তার পরবর্তী জীবনে উনি যেটা করেছেন সেটা সম্ভব হয়েছে। সুতরাং স্বামীজি একজন পর্যটক রূপ, মানে পর্যটক হিসেবে স্বামীজির যে ভারত ভ্রমণ, সেটা আমি চাইবো তোমরা সবাই পড়ে ফেলো, উনি কিভাবে সারা ভারতবর্ষকে দেখেছেন। পর্যটক এবং পর্যটন এই জিনিসটা আমাদের বাঙালিদের রক্তে। আমরা বেড়াতে যাওয়া, রিক্রিয়েশন হিসেবে ছোটবেলা থেকে বেড়াতে যাওয়া আমাদের প্রতিটি সংসারে রয়েছে। আমরা যখন কাজের চাপে আবদ্ধ হয়ে থাকি, পড়াশোনার থেকে একটু ছুটি পাই, তখন কিন্তু আমরা বেড়াতে বেরিয়ে পড়ি। বেড়াতে বেরিয়ে পড়ি মানে একটা জায়গা দেখতে যাই, সেটাও কিন্তু এক ধরনের লার্নিং। সে জায়গা দেখতে যাওয়ার সময় যে যে অসুবিধেগুলো, আমি যখন বড় হয়েছি তখন কিন্তু আমাদের কাছে কোনো সোশ্যাল মিডিয়া ছিল না। ছিল কি, মাতাজি যা বললেন, ভ্রমণ সঙ্গী এই বইটি আর দু একটা ম্যাগাজিন। এইগুলো দেখে আমরা আমাদের তথ্য আহরণ করতাম এবং বেড়াতে যাওয়ার ছক প্রস্তাব সেটা শুরু হতো মোটামুটি 6 মাস আগের থেকে। এবং তারপর আমরা বেড়াতে যাওয়ার প্ল্যানিং থেকে শুরু করে সবকিছু ওই বই পড়ে করতাম। আজকের দিনে সেটা হয়ে গেছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া থেকে আমরা চটজলদি তথ্য আহরণ করি এবং
সোশ্যাল মিডিয়ার সাথে সাথে আরেকটা জিনিস এসেছে, সেটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই টুলকেও আমরা ইউজ করি আমাদের তথ্য আহরণের জন্য। তো আমাদের এই যে জার্নি অ্যাজ ইউটিউবার, তার প্রথমটা শুরু হয় আমাদের ভালোবাসা পর্যটন এর প্রতি, বেড়ানোর প্রতি। ভালোবাসাটা কিন্তু একটা কাজের প্রতি না থাকলে সেখান থেকে কাজে সাকসেস পাওয়া খুব মুশকিল। সুতরাং আমাদের শুরুতেই এটা বুঝতে হবে যে আমার প্যাশন আছে। তো এই যে ছোটবেলা থেকে বেড়ে ওঠা ভ্রমণের প্রতি ভালোবাসা প্রত্যেকটা মুহূর্তে, এটা কিন্তু আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সে জায়গায় দাঁড়াতে আমাকে সাহায্য করেছে। এবং ওয়ান অফ দ্য ইনফ্লুয়েন্সিয়াল মোটিভেশন হচ্ছে এটাই যে ভ্রমণ আমার ভালো লাগে, আমি ভালোবাসি বেড়াতে। এখানে সোশ্যাল মিডিয়ায় আসার আগে তোমাকে বুঝতে হবে যে সোশ্যাল মিডিয়ায় তুমি যে সেগমেন্টে তোমার ক্যারিয়ার তৈরি করতে চাইছো সেই সেগমেন্টটা তুমি ভালোবাসো কি, এটা খুব জরুরি। আমি যেমনি সোশ্যাল মিডিয়ায় এসেছি ট্রাভেল ব্লগার হিসেবে, ট্রাভেলকে আমি ভালোবাসি, এটা হচ্ছে আমার প্রথম ব্যাপার। তারপর আমি ট্রাভেল ব্লগার হয়েছি। ট্রাভেল ব্লগার হওয়ার পর ট্রাভেল ভালোবেসেছি এরকম নয়, বা এখানে ক্যারিয়ার তৈরি করা যাবে, প্রচুর পয়সা রোজগার করা যাবে সেই ভেবেও আমি ট্রাভেল ব্লগার হইনি। 3 ইডিয়টস সিনেমাটার একটা পপুলার ডায়লগ আছে, कामयाब बनो तो सक्सेस छक मार के पीछे आएगी, है ना, এরকম আছে। তো কাবিল বানো, কামিয়াবি ছক মার के, আমি উল্টো বললাম, কাবিল বানো। তো এখানে কাবিল বলতে গেলে কিন্তু তোমাকে ভালোবাসতে হবে নিজের সাবজেক্টকে। তুমি যখন সোশ্যাল মিডিয়ায় আসছো, ডিফারেন্ট সেগমেন্টস রয়েছে। ট্রাভেল একটা, ধ্রুবরানি চ্যানেল যারা দেখো, এডুকেশনাল চ্যানেল প্লাস পলিটিক্যাল চ্যানেল, সেটা একটা জনরা। রোস্টিং একটা জায়গা, বইয়ের রিভিউ, সিনেমার রিভিউ, এগুলো একটা জায়গা। পিওর জার্নালিজম বেসড চ্যানেল, সেটা একটা জায়গা। অনেক আছে রান্না বান্না দেখায়, সেটা একটা জায়গা। So there are different segments as content creator you will find on social media যেগুলো তোমাকে অ্যাট্রাক্ট করতে পারে। The first thing that you need to ask yourself, নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আমি কি এই জিনিসটা করতে ভালোবাসি। যদি ভালোবাসি তাহলে প্রথম শর্তটা পূর্ণ হলো। এবার তুমি ভাবতে পারো, আচ্ছা I can take this social media as my career, or I can be an entrepreneur on this field. তো এটা হচ্ছে ফার্স্ট শর্ত, মনে রেখো। একজন বন্ধু সোশ্যাল মিডিয়ায় ছাপিয়েছে, সে একটু সাকসেস পেয়েছে, সে টাকা রোজগার করছে, সুতরাং আমাকেও ছাপাতে হবে, এটা ভেবে যদি ছাপাও তাহলে কিন্তু ভুল হবে। আমাদের ক্যারিয়ারের একটা সবচেয়ে বড় ভুল হচ্ছে আমরা টিকটা ছুরি যেখানে লাগে সেটা আমাদের লক্ষ্য হয়ে যায়। আসলে তা না, আগে লক্ষ্যটা ঠিক করে তারপর টিকটা ছুটতে হয় লক্ষ্যটা থেকে। আমরা ডার্টসটা ছুড়ে দিই, ওইখানে লাগলো, আচ্ছা তাহলে মানে যার জার্নালিস্ট হওয়ার কথা ছিল না তাহলে বলে মানে সে জার্নালিস্ট হয়ে যায়, যার সায়েন্টিস্ট হওয়ার কথা ছিল না সে হয়তো তাহলে বললে মানে সায়েন্টিস্ট হয়ে যায়। মানে অনেকটা সুযোগ সন্ধান করতে করতে যেটা লাগলো যেটা হলো, এইভাবে। আমার বক্তব্য আশা করি এতক্ষণে পরিষ্কার যে নিজের সম্পর্কে সচেতন হও, নিজের কি ভালো লাগছে সেটা বোঝো, তারপরেই সোশ্যাল মিডিয়ার দিকে এগিয়ে যাও। যদি এরকম হয় যে না এটা তোমার ভালো লাগছে না, এটা তুমি ভালোবাসো না, ট্রাভেল করতে ভালোবাসো না, রান্না করতে ভালোবাসো না, জার্নালিজম তোমার বস্তু না, then think twice, think thrice, talk with your parents, talk with the friends, যারা জানে তাদের সঙ্গে কথা বলো, then decide। ছকমারি করে আবেগের বসে সোশ্যাল মিডিয়ায় ছাপানোটা ক্যারিয়ার তৈরি করতে যাওয়ার জন্য, যা আজকালকার দিনে অনেকেই করছে, সেটা কিন্তু ঠিক নয়। সতর্কবাণী, এজন্য প্রথমে আমি ডিসক্লেইমার দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় যদি তুমি আসবে ঠিক করো যে না সত্যি আমি ভালোবাসি, ফার্স্ট হচ্ছে তোমাকে সাবজেক্ট চুজ করতে হবে। ইউ ক্যানট মিক্স যে আজকে আমি রান্নার কন্টেন্ট দেখাচ্ছি, কালকে আমি ট্রাভেল দেখাচ্ছি, পরশুদিন আমি আবার ঘর সংসার দেখাচ্ছি, তারপরের দিন আমি আবার একটা খবর পড়ছি পলিটিক্যাল ব্যাপারে, তারপরের দিন আবার অন্য কোনো ব্যাপারে কথা বলছি। তোমার চ্যানেল বা তোমার কন্টেন্ট হ্যাজ টু বি ইউনিক এবং সাবজেক্ট ওয়াইজটাই হতে হবে। যে সাবজেক্টে তুমি প্রথম থেকে কন্টেন্ট তৈরি করবে, আমরা যেমনি ট্রাভেল এবং ফুড, আমরা কিন্তু ওটাতেই ইনট্যাক্ট থাকি।
আমি কিন্তু কখনো অন্য কোনো কিছু করবো না। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে প্রথম থেকে আমার সাবজেক্টটা ফিক্স করতে হবে এবং সেই সাবজেক্ট নিয়ে কন্টেন্ট বানাতে হবে। সাবজেক্টের মিক্স ম্যাচ হলে হবে না। এরপর হচ্ছে ভাষা, হোয়াট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট ইউ আর গোইং টু চুজ ফর ইউর চ্যানেল। এটা খুব ইম্পর্টেন্ট। আমি যখন প্রথম চ্যানেল বানানোর কথা ভাবি তখন দুটো অপশন ছিল আমার কাছে, একটা ইংরেজি আর একটা বাংলা। আমাকে এই সমস্যাটা সমাধান করে দিয়েছিলেন স্বয়ং সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় মহাশয় আমরা সবাই জানেন। একটা ফরাসি টিভির সঙ্গে সাক্ষাৎকার ছিল, সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কেন শুধু বাংলাতেই সিনেমা বানিয়েছেন, হিন্দি একটাই ছবি বানিয়েছেন। দ্য অ্যান্সার ওয়াজ ক্লিয়ার, বোল্ড। যে ভাষাতে আমি নিজেকে প্রকাশ করতে পারি না, যে ভাষাতে আমি স্বচ্ছন্দ নই, সেই ভাষাতে আমি আমার ক্রিয়েটিভ কাজ করতে পারবো না। এটা ছিল শ্রী সত্যজিৎ রায় মহাশয়ের উত্তর, যেটা আমাকে সাহায্য করেছিল আমার ইউটিউব চ্যানেলের ভাষা চুজ করার জন্য, পছন্দ করার জন্য। আমি বাংলাতেই করবো ঠিক করলাম, কারণ আমি বাংলাতেই আমার ভাব সবচেয়ে ভালোভাবে প্রকাশ করতে পারি। সেম তোমার জন্য অ্যাপ্লিকেবল। এমন নয় যে বাংলা ভাষায় তুমি যদি ভিডিও বানাও তোমার অডিয়েন্স কমে যাবে। বাংলা ভাষা তুমি যদি সার্চ করো দেখবে এখন সারা বিশ্বে 6ষ্ঠ স্থানে রয়েছে। ঠিক আছে, প্রথম বোধহয় খুব সম্ভবত স্প্যানিশ, সেকেন্ড ইংলিশ, বা দুটোর মধ্যে ফার্স্ট সেকেন্ড এর মধ্যে থাকে। বাংলা বোধহয় 5ম বা 6ষ্ঠ স্থানে রয়েছে পপুলারিটির দিক দিয়ে। সুতরাং তুমি তোমার ভাষা বাংলাকে চুজ করতেই পারো এবং বাংলা ভাষায় তুমি তোমার চ্যানেল ক্রিয়েট করতেই পারো। তারপরেও বলছি, ইংরেজি ভাষা হলে তাতে অসুবিধে কিছু হবে না। তুমি যদি স্বচ্ছন্দ হও, হিন্দিতে স্বচ্ছন্দ হও, তুমি যদি নিজেকে প্রকাশ করতে পারো, তাহলে তুমি যে ভাষায় স্বচ্ছন্দ সেটা তুমি চুজ করবে। তবে পরবর্তীকালে তুমি সেটা পরিবর্তন করতে পারবে না। আমি এখন বাংলা ভাষায় আমার চ্যানেল চালাচ্ছি, তার মানে এই নয় যে আমি একটা ভিডিও হিন্দিতে করবো, একটা ভিডিও বাংলায় করবো, একটা ভিডিও ইংরেজিতে করবো। দ্যাট সেন্ডস এ রং সিগন্যাল টু দ্য ইউটিউব অ্যালগরিদম। এটা হবে না। ভাষা ফিক্স, সাবজেক্ট ফিক্স। ঠিক আছে, এটা তোমাকে আগে থেকে ঠিক করতে হবে। এবং তুমি যদি কয়েকদিন সাকসেস না পাও, তখন কিন্তু এরকম ভাবলে চলবে না যে আমি বাংলা ভাষায় করেছি বলে আমার সাকসেস হচ্ছে না। সমস্যাটা কিন্তু অন্য জায়গায়, ভাষায় নয়, বাংলা ভাষাতে নয়। সমস্যা হবে হয়তো তুমি তোমার কন্টেন্ট ঠিক মতো তৈরি করছো না, বা অন্য কোনো তুমি তোমার প্রেজেন্টেশন ঠিক করছো না, ইনফরমেশন ঠিক নেই। এই সমস্যাগুলো হতে পারে। ভাষাটা সমস্যা নয়। তুমি যে ভাষায় স্বচ্ছন্দ সেই ভাষাতেই তোমাকে তোমার কন্টেন্ট বানাতে হবে। সে ব্যাপারে প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে। ওকে, আচ্ছা, অনেকের হয়তো অনেক কোশ্চেন থাকতে পারে। একটা এন্ড অফ দ্য টক আমাদের সবার কোশ্চেন আমি দেবো, যার যা কোশ্চেন আছে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। যাদের কোশ্চেন আছে আমাকে একদম শেষে করবে। আমি সবগুলো চেষ্টা করছি ট্রাই করার, টাচ করার। আচ্ছা, প্রথমে শুরু করার আগে আমি বলেছিলাম যে শুরু করার সময় যে আমি আমার স্টোরিটা একটুখানি বলবো, যে আমি কিভাবে এই ফিল্ডে এলাম। আমি পড়াতাম কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তাদেরকে আমি কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং দীর্ঘদিন পড়িয়েছি, প্রায় 18 years, স্টার্টিং ফ্রম 2000 until 2018, 2018 সাল অবধি আমি পড়িয়েছি। এবং সেটা আমার একটা নিজস্ব ইনস্টিটিউট ছিল। আমি বিভিন্ন কলেজে অ্যাজ গেস্ট লেকচারার, আমি কখনো পার্মানেন্ট চাকরি নিইনি কোথাও আমার নিজের জন্য। আমি আমার কোথাও চাকরি করতে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল কোথাও যে আমার স্বাধীনতা খর্ব হবে। কারণ আমি যখন তখন বেরিয়ে পড়তে ভালোবাসতাম, যখন তখন নিজের মতো গল্পের বই পড়তে ভালোবাসতাম, যখন তখন গান শুনতে ভালোবাসতাম। এগুলো হয়তো হিমশিকার, এগুলো হয়তো বিতর্ক সাপেক্ষ ব্যাপার, কিন্তু আমি ব্যক্তিগতভাবে নিজেকে চিনেছিলাম যে আমার এই জিনিসগুলো ভালো লাগে, আমার চাকরি করতে ভালো লাগে না। কারণ তাতে একটা নির্দিষ্ট সময় আমাকে অফিস যেতে হবে, নির্দিষ্ট সময় কাজ করতে হবে, নির্দিষ্ট সময় ফেরত আসতে হবে। তো সেই জন্য আমি চাকরি করিনি কখনো। আমি প্রথম থেকে চাকরি করিনি, একটাই করেছিলাম 8 মাস। তারপর সেটা বুঝেছিলাম তখন ছেড়ে বেরিয়ে এসেছি। এবং সেখানে আমার এই সিদ্ধান্তটা নিতে, যে আমি চাকরি করবো না, এই সিদ্ধান্তটা নিতে যিনি সাহায্য করেছিলেন তিনি একজন নাপিত।
আমাদের পাড়ায় তিনি চুলদারি কাটতেন, আমারও কাটতেন রাস্তার ধারে। আমি গল্পটা একটু বলি ছোট করে, আশা করা যায় অনেকেরই ভালো লাগবে। তো আমি যেতাম তার কাছে। এবার একদিন রাস্তা চওড়া করার জন্য তার সেলুনটি ভাঙা পড়ল। রাস্তার পাশে যেরকম সেলুন হয় না, গাছের মধ্যে ইয়ে টাঙানো থাকে, আয়না টাঙানো থাকে, আর নিচে একটা ইট পাতা থাকে, আমরা মজা করে বলি ইটালিয়ান সেলুন। সেই রকম একটা সেলুনে আমরা চুল কাটতাম। ওর নাম ছিল শ্যামলদা। তো শ্যামলদা খুব পপুলার ব্যক্তিত্ব পাড়ায়, অনেকেই যেতাম, গল্প গুজব হতো, উনি দাড়ি কাটতেন, চুল কাটতেন। তো রাস্তা বড় করার জন্য ওনার সেলুনটি ভাঙা পড়ল। আমি যখন রোববার সকালে গেলাম তখন দেখলাম শ্যামলদার সেলুনটা সেই জায়গায় নেই। তো জিজ্ঞেস করলাম, যারা রিক্সাওয়ালা ছিল বললো ওই তো ওই পাশে চলে গেছে, এখন আর এখানে নেই, ভেঙে দিয়েছে দোকান। আমি আর হাঁটতে হাঁটতে খানিক দূর গিয়ে শ্যামলদাকে পেলাম। সেখানে আবার শ্যামলদা মোটামুটি ভাবে একটু গুছিয়ে বসেছে। বললো, কি হলো, তোমার মতো পপুলার দোকান ভেঙে দিল, কি করবে এবার? তো এরপর ও যে অ্যান্সারটা দিয়েছিল, till that I remember and I want to pass on that particular line to you as well. আমি আমার যত ছাত্রছাত্রী পড়িয়েছি তাদের সবাইকে ওই লাইনটা বলেছি। বললো, দেখো ভাই, আমার হাত আছে, আমার চিরুনি আছে, খুর আছে, আয়না আছে, আর আমার স্কিল আছে। আমি চুলদারি কাটতে পারি, আমি এটা পারি। আমার হাত কেউ মারতে পারবে না কোনোদিন। The lesson that I learned on that day is, if you have skill, তোমার মধ্যে যদি স্কিল থাকে, তুমি যদি সত্যি কিছু জানো ট্রু সেন্সে, এটা তোমার ট্রু সেন্সে স্কিল রয়েছে, তাহলে কোনোদিনও তোমার কোনো কাজের অভাব হবে না। এটা হতে পারে না। যার স্কিল আছে সে সব সময় কাজ পাবে, চিরকাল কাজ পাবে। সেটা দৈনন্দিন নিডস যা প্রয়োজন সেটা পূরণ করতে পারবে তার কাজের মাধ্যমে স্কিল থাকবে। এটা হবেই হবে, এবং এটা আমি চিরকাল প্রমাণ পেয়েছি এবং হয়েছে। তো আমি যখন চাকরি ছেড়েছিলাম তখন আমি জানি যে হোয়াট আই ক্যান, আমার মধ্যে কি আছে, আমি কি পারি এবং আমি কি পারি না। দ্যাট ওয়াজ ক্লিয়ার টু মি। সো আই লেফট দ্য জব, এবং তারপর আমি পড়ানো শুরু করেছিলাম, এবং সেখানে আমি সাকসেসফুলি দীর্ঘ সময় পড়িয়েছি। 2013-14 সালে যখন 13-14 বছর পড়ানো হয়ে গিয়েছে, তখন একদিন আমার মনে হলো আমি আর পড়ানোটাকে এনজয় করছি না। কারণ আমি জানি আমি যে সাবজেক্টটা পড়াচ্ছি তাতে আমি এটা বলার পর কি কোশ্চেন উঠবে, তার অ্যান্সারে আমি কি বলবো, তার পরিপ্রেক্ষিতে আবার কি আলোচনা হবে, এভরিথিং, ইচ অ্যান্ড এভরি কর্নার ওয়াজ নোন টু মি, যে এভাবেই এটা হবে। সো আই ওয়াজ নট এনজয়। আমি যখন ক্লাসরুমের বাইরে সূর্যটাকে অস্ত যেতে দেখতাম তখন আমার মনে হতো আই এম মিসিং সামথিং। আমি তখন প্রফেশনালি পড়ানো শুরু করে দিয়েছিলাম, এবং কোথাও না কোথাও আমার মনে হলো যে আমি কোথাও না কোথাও নিজের সঙ্গে আবার অন্যায় করছি, যে আমার পড়াতে ভালো লাগছে না, অথচ যেটা ভালো লাগছে না সেটা আমি করছি। তখন আমি ঠিক করলাম যে না, ঠিক আছে, আমাকে এটা আমি করবো না। কিন্তু তখন আমার সংসার রয়েছে, তখন আমি ছাড়তে পারি না হুট করে। সো আই প্ল্যান, এটা খুব জরুরি। নিজের জন্য প্ল্যান করেছিলাম যে ঠিক আছে, আমি এখন তো ছাড়তে পারবো না, এবার হুট করে ইন নেক্সট 3 to 5 years আমি ছাড়বো। আমি সাথে সাথে আই সার্চ অন ইন্টারনেট যে আমি কি করতে পারি। দেখলাম তখন ইন্টারনেটে আমি যে সাবজেক্টগুলো পড়াই, ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম, ডেটা সায়েন্স, সেগুলো খুব ডিমান্ড রয়েছে, এবং অনলাইনে এই কোর্সগুলো লোকে করতে চায় অ্যাক্রস দ্য গ্লোব, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। ইমিডিয়েটলি আই রেকর্ডেড অল মাই কোর্সেস। আমি বাড়িতে বসে, এবং তখনই আমি এডিটিং শিখি। আমি ক্যামেরা অন করে বাড়িতে রাত্রিবেলা বসে আমার কোর্সগুলো যে আমি পড়াতাম, আমি দেখলাম যে আমি প্রত্যেক সেশনে একই জিনিস পড়িয়ে যাচ্ছি একইভাবে। তার থেকে আমি যদি রেকর্ড করে ফেলি, আমাকে রিপিটিটিভলি কাজটা করতে হবে না, এবং সেটা সারা দুনিয়া জুড়ে অনেক মানুষ কিনবে। ঠিক যেরকম বই বিক্রি হয় অনলাইনে, এখন এটা খুব পপুলার। কিন্তু আমি যখন 2013-14 সালে এটা ভেবেছি, তখন কিন্তু সারা পশ্চিমবঙ্গে দুজন আমার মতো ভেবেছে, একজন আমি, আরেকজন রাজা বলে এঁকেছিলেন। সে খুব ইয়াং, স্টিল উই আর কানেক্টেড। তো আমরা ওই কোর্সগুলোকে রেকর্ড করি, আমি আমার কোর্সগুলোকে, এবং আপলোড করে দিই।
সেগুলো বিক্রি হতে শুরু করে। ইউডেমি বলে একটা প্ল্যাটফর্ম আছে, সেখানে এখন স্টিল দে আর দ্য বেস্ট সেলিং কোর্সেস অ্যান্ড আই স্টার্টেড আর্নিং রয়্যালটি আউট অফ দোজ কোর্সেস। যেমনি বই বিক্রি হলে লেখক রয়্যালটি পান, তেমনি আমাদের কোর্স বিক্রি হলে ওই সংস্থা আমাকে রয়্যালটি দেয়। সো ইন 3 years of time, ইভেন কোর্স রেকর্ড করার জন্য আমার বাড়ির পাশে যখন কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, আমি দার্জিলিং চলে যেতাম, আমি গ্যাংটক চলে যেতাম, রিমোট জায়গায়, সেখানে গিয়ে আমি কোর্স রেকর্ড করতাম যাতে আওয়াজ না আসে, যাতে আমি কাজ করতে পারি। 15 days 20 days আমি এরকম চলে গিয়ে করেছি। তো এগুলো করার ফলে 3 to 5 years I used to earn handsome money। এবং সেই সঙ্গে সঙ্গে আমি আরো একটা জিনিস করেছিলাম, সেটা হচ্ছে অনলাইনে বিদেশি ছাত্রছাত্রীদের পড়ানো, যেটা আমি রাত্রিবেলা পড়াতাম। That also gave quite handsome money। তো these are my past stories, যেটা থেকে 2017-18 সাল নাগাদ I was enough confident that now I can quit। আমি এবার ছাড়তে পারি। আমি কিন্তু 2018-তে মাতাজি রিটায়ার হয়ে গেছিলাম, যে আমি আর কিছু করবো না, এবার শুধু ঘুরে বেড়াবো আর ছেলে মেয়েকে যতটুকু পড়াবো। বা আশেপাশে কেউ যদি আমার কাছে পড়তে আসতে চায়, বলা ছিল যে আসতে পারো, আমি অঙ্ক পড়াতে পারি, পদার্থবিদ্যা পড়াতে পারি, যদি পড়তে চাও আসতে পারো, আমি কোনো কিছু দেবো, আমি এমনি পড়াবো। তো এরকম একটা ব্যাপার 2018 সালে, এবং আমি ঘুরে বেড়াবো। এই সময় ইউটিউব খুব পপুলার হতে শুরু করেছে 2018 সালে। কয়েকজন, যেহেতু আমি ট্রাভেল করতে ভালোবাসতাম, কয়েকজন ইউটিউবার, তাদের মধ্যে কয়েকজনের নাম নিতে চাইবো আমি, কারণ এনাদের জন্য আমি উৎসাহিত হয়েছে। একজন হচ্ছে বরুণ বাগিশ, মাউন্টেন ট্র্যাকার বলে একটা চ্যানেল আছে, ঠিক আছে। আরেকজন হচ্ছে মুম্বাইকার নিখিল, সে এখনো ভিডিও বানায়। বরুণের সঙ্গে আজকাল আমার কথা হয়, স্টিল উই আর ফ্রেন্ড নাও এখন। তো মাউন্টেন ট্র্যাকার নিখিল, এরা দেখলাম বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে আর ভিডিও বানাচ্ছে, সেটা ইউটিউবে দিচ্ছে, লক্ষ লক্ষ মানুষ দেখছে এবং বেশ ভালো লাগছে। তো তখন আমি ভাবলাম, আচ্ছা আমি তো বেড়াতেই চাই, এটা আমার প্রথম ভালোবাসা, তাহলে একটা ক্যামেরা কিনে নিই, তাহলে আমিও ওরা যেভাবে করছে আমিও করবো। আর এডিট করা ততদিনে আমি জানি কিভাবে এডিট করতে হয়, কারণ হচ্ছে আমি ওই আমার কোর্সের জন্য সেগুলো শিখে ফেলেছি কোর্স এডিট করার সময়। আমি একটা ক্যামেরা কিনে নিয়েছিলাম এবং সেটা ভাবলাম যে এটা করি, তাহলে ভ্রমণের কিছু টাকা তো উঠে আসবে, অ্যাটলিস্ট আমার ট্রেনের ভাড়া, প্লেনের ভাড়া যদি উঠে আসে, আই বি হ্যাপি। এইভাবে আমার একটা ক্যামেরা কিনে নিয়েছিলাম গোপ্রো, তারপর পুরী গেলাম, তারপর বাড়িতে থেকে কলকাতা গেলাম, এইসব জিনিস আস্তে আস্তে করলাম। তখন আমার ছাত্রছাত্রীরাই দেখতো, তাদের গ্রুপগুলোতে শেয়ার করতাম। তো ওই 500-700 ভিউ হতো। Now, when it changed, পরিবর্তনটা হলো কোথায়, পপুলার হলো কিভাবে? সোশ্যাল মিডিয়াতে যখন কন্টেন্ট বানাবে, you need to choose a topic that is unique and unusual। আমি যখন শুরু করেছিলাম এত জ্ঞান আমার ছিল না, nowadays যেটা আমার আছে, আমার অভিজ্ঞতা থেকে I have learned and I'm just passing on that learning to you so that তোমাদের আমার মতো সময় নষ্ট না হয়। সোশ্যাল মিডিয়াতে যখন কন্টেন্ট ক্রিয়েট করবে, তখন কিন্তু তোমার কন্টেন্টকে ইউনিক এবং আনইউজুয়াল হতে হবে, যেটা সোশ্যাল মিডিয়ায় খুঁজলে পরে পাওয়া যাবে না। এরকম কিছু একটা হলে তোমার শুরুতে গ্রো করতে সুবিধে হবে। মার্চ মাসে 2000 সালে একটা পেপারে অ্যাড দেখেছিলাম আমি, সেটা হচ্ছে কলকাতা থেকে গঙ্গাসাগর অব্দি একটা ওয়াটার বাস চালু হচ্ছে। তখনকার দিনে গঙ্গাসাগর যাওয়াটা এখনো একটু চাপের ব্যাপার, অনেকটা সময় লাগে। সরাসরি নৌবাহন করে গঙ্গাসাগরে যাওয়ার মতো কোনো কিছু এখনো অব্দি রেগুলার বেসিসে নেই। তো আমার ওটা দেখেই মনে হলো এটা একটা দারুণ কন্টেন্ট হতে পারে। এই জিনিসটা যদি আমি আমার ইউটিউব চ্যানেলে দিই, তাহলে হয়তো এটা পপুলার হবে। আই ওয়াজ রাইট। আমি আমার এক দাদাকে নিয়ে ওই ওয়াটার বাসটায় চড়ে, এটা জলযান, মিলেনিয়াম পার্ক থেকে গঙ্গাসাগর গিয়েছিলাম এবং সেই পুরো ট্রাভেলের যে এক্সপিরিয়েন্স, সেটাকে আমি ক্যাপচার করেছিলাম, এডিট করে মার্চ মাসের বোধহয় 13-14 তারিখে 2000 সালের আপলোড করেছিলাম। এর আগে যে ভিডিওগুলো হতো তার ভিউ হতো 500-700 হাজার। এই ভিডিওটা সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখি 1.5 লক্ষ ভিউ পেরিয়ে গিয়েছে। সো এটা ছিল আমার ক্লিক পয়েন্ট, স্টার্টিং অফ জার্নি।
যখন এটা হলো তখন আমার এতটুকু ম্যাচুরিটি ছিল যে এবার আমাকে দিতে হবে, এবার ইট হ্যাজ স্টার্টেড। এই যে বিগ ব্যাং ইন দ্য সোশ্যাল মিডিয়া, এটা হলো, এবার আমাকে জার্নি শুরু করতে হবে, এবার আমাকে কনসিস্টেন্সি দেখাতে হবে। এন্ড নাও দিস ইজ দ্য ওয়ার্ড কনসিস্টেন্সি। এটা নিয়েও প্রচুর কথা বলার আছে, তো বলছি। কিন্তু আমি তখন চাইছি যে এবার আমি আরো একটু বেশি ট্রাভেল করবো, আরো একটু বেশি ভিডিও বানাবো, আরো একটু বেশি দেবো সোশ্যাল মিডিয়াতে। ইমিডিয়েটলি I mentioned the date, right? 13th of March 2020. But on 23rd of March or 24th of March 2020, ঘন্টা বেজে গেল, কোভিড শুরু হয়ে গেল, ট্রাভেল ব্যান লেগে গেল, তাই না? এবং আমার যখন ভিডিও দেওয়ার কথা আর একটু বেশি করে, আর একটু পপুলারিটির জন্য, তখনই কিন্তু একটা বিশাল কালো ছায়া নেমে এলো আমাদের ট্রাভেল চ্যানেলের ওপরে, যে না, এবার এটা আর সম্ভব নয়। তার আগে আমি যখন অনসেট অফ কোভিড হচ্ছে, আমরা খুব তাড়াতাড়ি, আমার এক বন্ধু বাঁকুড়া গিয়েছিল, ওর সঙ্গে তড়িঘড়ি বাঁকুড়া গিয়েছিলাম 18 তারিখে মার্চ মাসে, যখন এই সাকসেসটা হলো। সেটা ঘুরে এসেছিলাম 3 দিন, মুকুটমণিপুর, তার কিছু ভিডিও ছিল সেগুলো দিলাম। তার আগের বছর পুরী গিয়েছিলাম, কিছু এবড়ো ভিডিও ছিল সেগুলো দিয়েছিলাম। টু মাই আটমোস্ট সারপ্রাইজ যেটা হলো, এই যে ভিডিওগুলো আমি ওই ব্যানের সময়, ট্রাভেল প্রতিবন্ধকতার সময় দিলাম, সেগুলো খুব একটা ভালো ভিডিও ছিল না, বাট স্টিল দ্য পিকড আপ। কারণ মানুষজন তখন ঘরে বসে ট্রাভেল করতে পারছে না, তখন ট্রাভেল চ্যানেল এত নেই, তো আমাদের ভিডিওগুলো লোকে দেখলো, ওই বাঁকুড়ার ভিডিও, মুকুটমণিপুরের ভিডিও, পুরীর পুরোনো ভিডিও, এগুলো লোকে দেখলো। তারপর যখন ট্রাভেল ব্যান উঠে গেল, আমরা সবার প্রথমে গিয়ে পুরী হাজির হলাম, এবং সেই ভিডিও সাংঘাতিক ছিল। রেস্ট অফ দ্য থিং ইউ নো। সো দিস ইজ দ্য জার্নি দ্যাট স্টার্টেড। ঠিক আছে, আশা করা যায় আমার স্টোরি যেটা বলা, সেটা তোমরা বুঝতে পেরেছো। অনেক কিছু মোটিভেশনাল পয়েন্ট আছে, সেগুলো আশা করা যায় অ্যাসিমিলেট করতে পারবে। পরবর্তীকালে যদি ভাবো, হাউ আই ট্রান্সফর্ম ফ্রম ওয়ান ফেজ অফ লাইফ টু আদার অ্যান্ড দেন ফ্রম দ্যাট টু অ্যানাদার, এটা কিন্তু হুট করে হলে হবে না। তোমার মধ্যে স্কিল থাকতে হবে, তোমার মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে, তোমার মধ্যে আরো একটা জিনিস থাকতে হবে, তুমি কি পারো সেটা বোঝার সাথে সাথে তুমি কি পারো না সেটাও বুঝতে হবে। এই কনফিডেন্স গুলো যদি থাকে, এই আন্ডারস্ট্যান্ডিং গুলো যদি থাকে, তবেই এরকম সম্ভব, তা না হলে কিন্তু নয়। সো জাজিং ইয়োরসেলফ ইজ রিয়েলি রিকোয়ার্ড in order to build a better life. Anyway, এবার আসি আবার ইউটিউবের কথায়। টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল যে জিনিসগুলো তোমাদের জানা প্রয়োজন। ইউটিউবে থাকতে গেলে বা যে কোনো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে প্রথম শর্তই হচ্ছে ভালো কন্টেন্ট বানাতে হবে। নাও হোয়াট ইজ এ গুড কন্টেন্ট? হোয়াট ইজ গুড কন্টেন্ট? ভালো কন্টেন্ট বলতে আমরা কি বুঝি? ইট শুড বি এনগেজিং, মানে যে দেখবে, সে যখন তোমার কন্টেন্ট দেখছে, সে স্কিপ করবে না, সে বেরিয়ে যাবে না, সে অন্য কিছুতে যাবে না। আজকালকার দিনে তোমরা ভালো জানো, তোমরা বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করো, যে কতক্ষণ তোমার এনগেজমেন্ট থাকে একটা কন্টেন্টের ওপরে, কতক্ষণ থাকে। এটা কিন্তু খুব ভ্যালুয়েবল আন্ডারস্ট্যান্ডিং অ্যাজ কন্টেন্ট ক্রিয়েটর। তুমি যখন দর্শক নও, তুমি যখন ক্রিয়েট করছো, তখন তোমাকে এই আন্ডারস্ট্যান্ডিংটাই দিতে হবে যে আমি যে কাজটা করছি সেটা কতক্ষণ আমার দর্শককে এনগেজ করে রাখবে। আজকালকার দিনে দেখো ফানি ভিডিও, রোস্টিং, এইগুলো খুব চলে, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। কিন্তু এখানে আরো একটা দিক জড়িয়ে আছে, সেটা হচ্ছে আর্নিং। তুমি যখন রিলকে স্ক্রল করো, 20টা রিল যখন স্ক্রল করে ফেলেছো, আস্ক ইয়োরসেলফ, প্রথম যে রিলটা দেখেছো সেটা কি তোমার মনে আছে? In 99% cases, you won't be able to remember what you have started with. তুমি কোন রিল দেখা শুরু করেছিলে, কার রিল দেখা শুরু করেছিলে, তুমি ভুলে গিয়েছো। সো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর, এটা কিন্তু একটা অভিশাপ। তোমার কন্টেন্ট দেখছে কিন্তু তোমাকে ভুলে যাচ্ছে, তুমি কিন্তু ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবে না। সুতরাং যারা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কথা বলে, তারা সবার আগে একটা জিনিস বলবে, এটা হচ্ছে নট অ্যাজ কন্টেন্ট ক্রিয়েটর বাট অ্যাজ এ ব্র্যান্ড উই ওয়ান্ট টু এস্টাবলিশ। যখনই এটা হবে, ব্র্যান্ড ক্রিয়েশন হবে, তখনই কিন্তু তুমি সাকসেস পাবে। কন্টেন্ট ক্রিয়েটর অনেকেই
কিন্তু ব্র্যান্ড ক্রিয়েশন অল্প। ব্র্যান্ড মানে বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ, ব্র্যান্ড ক্রিয়েশনটা হচ্ছে জরুরি, ব্র্যান্ড এক্সপ্লোরারশিপ আছে, এটা জরুরি। আজকে যদি কেউ একটা হোটেলের অ্যাডভার্টাইজমেন্ট দিতে চায়, সে কিন্তু ব্র্যান্ড এক্সপ্লোরারশিপের কাছে অ্যাপ্রোচ করবে। দিস ব্র্যান্ড ক্রিয়েশন তখনই হবে যখন লোকে তোমাকে মনে রাখবে। লোকে তোমাকে তখনই মনে রাখবে যখন লোকে তোমাকে মনে করবে ইউ আর ওয়ান অফ দেম। আমাদের ইউটিউবের দুনিয়ায়, ফেসবুকের দুনিয়ায় তারাই সাকসেসফুল যারা দর্শকদের মনে জায়গা করে নিতে পারে এবং দর্শকরা মনে করে আমরা তাদেরই একজন। যতক্ষণ না এটা হচ্ছে ততক্ষণ অবধি সাকসেস আসবে না। এটা হতে গেলে কি করতে হবে? গুড কন্টেন্ট। গুড কন্টেন্ট কিভাবে? তোমাকে নিজেকে দর্শকদের সঙ্গে কানেকশন এস্টাবলিশ করার জন্য কায়দা করে কন্টেন্ট বানাতে হবে। প্রথম কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। পরিমার্জিত পরিশীলিত ভাষা যেটা জার্নালিজমে রয়েছে, আই বেগ টু ডিফার, সেটা কিন্তু মেইন স্ট্রিম মিডিয়ার জন্য। আমরা যখন কন্টেন্ট ক্রিয়েট করি তখন আমরা কিন্তু সাধারণভাবে আমি ঘরে যেভাবে কথা বলি, আমার বন্ধুর সঙ্গে যেভাবে কথা বলি, আমি অন দ্য ক্যামেরা সেভাবেই কথা বলি। দ্যাট ইজ দ্য প্রাইমারি পয়েন্ট অফ কানেক্টিং পিপল। তুমি যখন তোমার মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলো, তুমি যেভাবে কথা বলো, তুমি যখন কন্টেন্ট ক্রিয়েট করছো তুমি তাই থাকবে। তুমি তোমার মায়ের সঙ্গে যেভাবে কথা বলছো সেভাবেই তুমি তোমার দর্শকের সঙ্গে কথা বলবে। তুমি তোমার বন্ধুর সঙ্গে যেভাবে কথা বলছো সেভাবেই দর্শকের সঙ্গে কথা বলতে হবে। ক্যামেরাকে ক্যামেরা ভাবতে হবে না, ক্যামেরাকে ভাবতে হবে যে তোমার দর্শক, তারা দেখছেন তোমাকে, তারা তোমার বাড়ির লোক, তারা তোমার বন্ধু বান্ধব, তারা তোমার আত্মীয় স্বজন, তারা তোমার নিজের লোক। তবে উল্টো দিকে যারা বসে আছে তারাও আস্তে আস্তে ভাবতে শুরু করবে এই আমার নিজের লোক। যখনই দিস হ্যাপেন্স, দ্য বিগ ব্যাং অকার্স, ব্লাস্ট, you are going to have the success. That's it. এটাই হচ্ছে মূল মন্ত্র। এরপর কি আছে? ইনফরমেশন, প্রপার ইনফরমেশন। যারা মেইন স্ট্রিম জার্নালিজমের স্টুডেন্ট তারা জানো, জার্নালিজমের ক্ষেত্রে আমরা কি করি? ইনফরমেশন গ্যাদার করি, তাকে প্রসেস করি, তাকে অ্যানালাইজ করি, তাকে ভ্যালিডেশন করি, তারপর তাকে প্রেজেন্ট করি, ইদার অন প্রিন্ট মিডিয়া অর অন টেলিভিশন অর এনিথিং। এখানে অবশ্যই আজকের দিনে আমাদের কাছে খুব সহজ হয়ে গেছে। আস্তে আস্তে শ্রী ম্যাডামকে বলছিলাম যে ইনফরমেশন গ্যাদারিং আজকের দিনে এআই এর দৌলতে, ইন্টারনেটের দৌলতে খুব ইজি, ইটস ভেরি মাচ ইজি টু কালেক্ট দ্য ইনফরমেশন। আমাদের রিসার্চ করার জন্য খুব বেশি সময় খরচা করতে হয় না। যেটা করার জন্য খরচা করতে হয় সেটা হচ্ছে টু ভ্যালিডেট দ্য ইনফরমেশন। এই ভ্যালিডেশনটা খুব জরুরি। সেটুকু করতে আমাদের যা সময় খরচা হয়। তো তুমি যখন কন্টেন্ট বানাবে, ইউ নিড টু কালেক্ট দ্য ইনফরমেশন, ইউ নিড টু ভ্যালিডেট দ্য ইনফরমেশন। তুমি যে জায়গায় যাচ্ছ, যদি ট্রাভেল ব্লগার হও তাহলে জায়গা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ রিসার্চ থাকতে হবে। খাওয়া দাওয়ার, যদি তুমি ফুড ব্লগিং করতে চাও, খাবার সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জানতে হবে। তো যে কনটেক্সটে তুমি ভিডিও বানাচ্ছ না কেন, তোমাকে সেই সাবজেক্টটা সম্পর্কে জানতে হবে, সেটা গ্যাদার করতে হবে। তো কন্টেন্ট ভালো করার জন্য ভালো প্রেজেন্টেশন, ভালো ইনফরমেশন, ইন্টারেস্টিং কথা যেগুলো লোকে কাছে পৌঁছে দিলে লোকে এন্টারটেইন হবে না। দিস ইজ অ্যানাদার পয়েন্ট, এন্টারটেইনমেন্ট। লোকে তোমাদের কাছে শুধু রসকসহীন কন্টেন্ট দেখতে আসে না, তারা কিন্তু এন্টারটেইনমেন্টও চায়। তাদেরকে পরিশীলিত এন্টারটেইনমেন্ট দেওয়া তোমার কনটেক্সটের মধ্যে, সেটারও চেষ্টা করতে হবে। সব মিলিয়ে মিশিয়ে জিনিসটাকে প্যাকেজ বন্দি করে প্রেজেন্ট করাটাই হচ্ছে গুড কন্টেন্টের মূল শর্ত। এবার হচ্ছে টেকনিক্যাল। টেকনিক্যালে তোমাকে ক্যামেরা জানতে হবে, তোমাকে জানতে হবে ফ্রেম রেট কি জিনিস, তোমাকে জানতে হবে 4K ভিডিও, HD ভিডিও মানে কি, এই জিনিসগুলো কিভাবে জানবে। জাস্ট আস্ক ইউটিউব। ইউটিউবকে যদি তুমি জিজ্ঞেস করো বা ইন্টারনেটে যদি জিজ্ঞেস করো, ইউ আর গোইং টু গেট অল দিস ইনফরমেশন অন ইওর পাম টপ ইনস্ট্যান্টলি, একদম সাথে সাথে পেয়ে যাবে। তো এগুলো নিয়ে কিন্তু তোমাকে বেসিক, আমি বলছি না যে তোমাকে এডিট করতে হবে, তোমাকে ক্যামেরা করতে হবে, এমনি হায়ার সামওয়ান এলস, কিন্তু একটা বিগিনিং, তোমার কাছে তো সেই পয়সা নেই। তো তোমাকে প্রথমে এই জিনিসগুলো করার জন্য বেসিক আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন, এবং সেগুলো কিন্তু তোমাকে শিখতে হবে সোশ্যাল মিডিয়া দেখে, ইউটিউব দেখে বা ইন্টারনেট ঘেটে। কোনো কোর্স করে
যদি করতে চাও শর্ট টার্ম কোর্স করতে পারো, বিভিন্ন জায়গায় রয়েছে সার্টিফিকেট কোর্স বা শর্ট টার্ম কোর্স, যেখানে মোটামুটি 30 days to 3 months এর মধ্যে এই জিনিসগুলো শেখানো হয়। তাছাড়া যদি নিজে করতে চাও, দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে, সেলফ লার্নিং ইজ দ্য বেস্ট ওয়ে। নিজে আমি শিখেছিলাম ইউটিউব থেকে, তোমরাও তাই করতে পারো। এই জিনিসগুলো কিন্তু জরুরি। এবার আসি এডিটিং এর কথায়। এডিটিং এর বিভিন্ন রকমের টুলস রয়েছে, এডিটিং এর বিভিন্ন রকমের কায়দা রয়েছে, যেগুলো শিখতে হবে। এডিট করবো কোথায়? মোবাইলেই করতে পারো, শিখতে হবে। তার জন্য কিন্তু ইউটিউবে বিভিন্ন রকমের টিউটোরিয়াল রয়েছে। এবার এডিটিং শেখা মানে একটা টুলকে শেখা নয়, এডিটিং শেখা মানে স্টোরি টেলিং এর কায়দাটাকে রপ্ত করা। আমি কিভাবে আমার গল্পটাকে দর্শকের কাছে প্রেজেন্ট করব। আমি একটা কথা বলছি, অনেকেই আমরা ভালো ইংরেজি জানি, একটা ল্যাঙ্গুয়েজ শিখেছি, খুব ভালো করে শিখেছি, গ্রামার শুদ্ধ, বিভিন্ন শব্দ জানি, তার মানে জানি। ক্যান ইউ রাইট এ গুড পোয়েম or can you write a good essay? একটা ওয়ার্ল্ড ক্লাস কবিতা লেখা ইংরেজিতে, সেটা কি সবাই পারবো যারা ইংরেজি জানে? এক্স্যাক্টলি সেম থিং হ্যাপেন্স উইথ দ্য এডিটিং অ্যাজ ওয়েল। তুমি এডিটিং এর একটা টুল জানো মানেই, শিখে ফেলেছো মানেই মেনু বেসড, যে এইটা ক্লিক করলে এটা হয়। তুমি ভালো এডিটার সেটা হবে না। তুমি ভালো এডিটার তখনই হবে যখন তোমার মধ্যে থেকে একটা গল্প বলার, গল্প সাজানোর প্রতিভা প্রস্ফুটিত হবে। তা না হলে কিন্তু হবে না। তোমাকে এই টেকনিকটা বুঝতে হবে। তুমি যারটা দেখছো, এটা শেখার বেস্ট তালিকা হচ্ছে ভালো সিনেমা দেখা, ভালো ইউটিউবের কন্টেন্ট দেখা। দেন ইউ উইল বি এবল টু রিয়ালাইজ যে কিভাবে গল্প বলতে হয়। এটা তোমাকে মাইন্ডলি শিখতে হবে, এটা না শিখলে হবে না। সো এতক্ষণে আমার এই কথা এতটুকু বোঝা যাচ্ছে যে ইটস নট এ সিঙ্গেল ডে জব টু অ্যাকুয়ার অল দিস properties in order to gain success on social media. এটা কিন্তু কেউ বললো, ছাপিয়ে বললাম, ভিডিও একটা ভাইরাল হয়ে গেল, আমি কন্টেন্ট ক্রিয়েটর। ইটস নট দ্যাট, ইটস এ লং টার্ম গোল। তখনই তুমি অন্টারপ্রেনিউর। আর যদি তুমি লং টার্ম গোল হিসেবে না নাও, এসব কিছু না শিখে, না ভেবে, না বুঝে আসো, your success span on YouTube, let me guarantee, আমি গ্যারান্টি দিচ্ছি, হ্যাঁ, will be short. খুব অল্প সময় তুমি আসবে, অল্প সময়ই হারিয়ে যাবে। দীর্ঘদিন ধরে যদি তোমাকে সাকসেস ধরে রাখতে হয়, এই সমস্ত দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তা না হলে কিন্তু এই সাকসেস ধরে রাখা যাবে না, অসম্ভব ব্যাপার। আরো জানতে হয় আমাদের সাউন্ড সম্পর্কে জানতে হয়, সাউন্ড ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানতে হয়। আমি যখন কথা বলছি দর্শকের লোকের মাঝে, তখন সেই নয়েজটাকে ডিনয়েজ করা সম্পর্কে জানতে হয়। ইভেন্চুয়ালি ইউ নিড টু গেইন অল দিস থিংস। এই নলেজ গুলো তোমার লাগবে, প্রয়োজন, তবেই তুমি কাজটা করতে পারবে। হ্যাঁ, তোমার কাছে যদি এনাফ পয়সা থাকে, তাহলে ইউ ক্যান হায়ার সামওয়ান, বাট মোস্ট অফ দ্য কেসেস দ্যাট ইজ নট পসিবল। আমাদের পক্ষে, বেশিরভাগের পক্ষে সেটা সম্ভব নয়। শুরু করার জন্য একটা মোবাইল যথেষ্ট। প্রথমেই লক্ষ টাকা খরচা করে অনেকেই ক্যামেরা কিনে ফেলে, আইফোন কেন, আইফোন হলে ভালো হবে। নো, দ্যাটস নট এ গুড আইডিয়া। তোমার কাছে সাধারণ একটা মোবাইল দিয়ে তুমি কন্টেন্ট ক্রিয়েশন এক্সপেরিমেন্ট করতে পারো, এবং সেটা করো, আস্তে আস্তে শেখার চেষ্টা করো। দীর্ঘদিনই শেখা, যতদিন অবধি তুমি শিখবে, সাকসেস তোমার পেছনে। এই তুমি শেখা বন্ধ করে দেবে, ইউ আর লস্ট। সুতরাং প্রতিনিয়ত যে পরিবর্তন হচ্ছে আমাদের এই দুনিয়ায়, সেগুলো সম্পর্কে জানতে হবে। তুমি যে ফিল্ডেই থাকো না কেন, প্রতিনিয়তই এগুলো থাকতে হবে, শেখার স্পৃহাটা থাকতে হবে। ওকে, নেক্সট যে জিনিসটা, দ্য লাস্ট ওয়ান, ওয়ান্স ইউ গেট সাকসেস, গ্রোথ তো হলো, সাকসেস পেয়ে গেল, এবার যেটা দরকার সেটা হচ্ছে কনসিস্টেন্সি। মোটিভেশন তোমাকে কি করবে? ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেবে। কিন্তু তুমি যদি কনসিস্টেন্টলি হাত পা না নাড়তে পারো, তুমি জলের মধ্যে কিন্তু সাঁতার কেটে থাকতে পারবে না। সুতরাং তুমি সোশ্যাল মিডিয়ায় আসছো, কনসিস্টেন্টলি তোমাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে এবং ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে হবে কনসিস্টেন্টলি। একটা ভিডিও ভাইরাল হলো তার মানে এই না ইউ আর হ্যাভিং আ ফুল স্টপ। আগেকার দিনে একটা সিনেমা ভাইরাল হলো, প্রযোজক 3 বছর সেটা দিয়ে বসে খেতে পারতো। আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের ওয়ার্ল্ড কিন্তু সেরকম নয়। আজকের দিনে একটা ভাইরাল হবে, আমাকে পরশুদিন আরেকটা ভিডিও বার করতে হবে যেটা ইকুয়ালি গুড। এই প্রচেষ্টা আমাদের কনসিস্টেন্টলি থাকতে হবে, তবেই গিয়ে তোমার সাকসেস লং লিভড হবে।
না হলে হারিয়ে যায়। যত চ্যানেল সাকসেস পায় তার থেকে অনেক গুণ বেশি চ্যানেল হারিয়ে যায় সাকসেস পেয়েও। সো কনসিস্টেন্সি ইজ দ্য থিং। তোমাকে কন্টিনিউয়াসলি কাজটা করে যেতে হবে। সো এবার এই হচ্ছে মোটামুটি ভাবে গল্প। এরপরে এটা সবাই জানতে চায়, এটা মোস্ট পপুলার কোশ্চেন যা আমরা ফেস করি, সেটা হচ্ছে আয় কত টাকা রোজগার হয়। হ্যাঁ, দিস ইজ দ্য মোস্ট পপুলার কোশ্চেন। আমি কত টাকা রোজগার করি সেটা আমি বলবো না, বাকি সব কোশ্চেনের অ্যান্সার দেবো, বাট আই গোইং টু থ্রো সাম লাইট যে কত টাকা রোজগার হতে পারে একটা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার যে মোটামুটি ভাবে সাকসেসফুল, সে যে কোনো গেজেটেড অফিসার থেকে বেটার রোজগার করে, অনেক বেশি রোজগার করে। ঠিক আছে, এবার এই রোজগারটা কখনোই নাম্বার অফ সাবস্ক্রাইবার্সের উপর নির্ভর করে না। আমাদের রোজগার নির্ভর করে কিসের উপরে? কতক্ষণ কন্টেন্ট দেখা হয়েছে, কোথা থেকে আমাদের কন্টেন্ট দেখছে। আমি এক্সপ্লেইন করছি, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোন সময় দেখছে, এই প্যারামিটার গুলোর উপর নির্ভর করে আমাদের রোজগার। আমার একটা ভিডিওর 1 লাখ ভিউ মানে 5,000 টাকা রোজগার হলো, আবার ওই আমারই একটা ভিডিও 1 লাখ ভিউ হলো, সেটা 7,000 টাকা রোজগার দিতে পারে, 10,000 টাকা দিতে পারে, 2,000 টাকা দিতে পারে। কখনো কোন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য নাম্বার অফ ভিউজ আর নাম্বার অফ অ্যামাউন্ট অফ মানি দে আর নট 1 to 1 রিলেটেড। কখনো এরকম হবে না যে তুমি 1 লাখ রোজগার মানে এত টাকা। এটা অনেকেই সোশ্যাল মিডিয়াতে ভুল করে যে 1 লাখ রোজগার মানে 10,000 টাকা, তার মানে 2 লাখ মানে 20,000 টাকা। সব ভিডিওর 1 লাখ রোজগারে 10,000 নাও হতে পারে, 8,000 হতে পারে, 2,000 হতে পারে, 1 টাকাও নাও হতে পারে, আবার 15,000 হতে পারে। ইট ডিপেন্ডস কি কি প্যারামিটারের উপর, কারা দেখছে, কতক্ষণ দেখছে, কোথা থেকে দেখছে, কখন দেখছে। নাও দ্যাট মিন্স তাই কারা দেখছে, কোথা থেকে দেখছে। যদি আমার ভিডিও, আমাদের আর্নিংটা হয় মূলত যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো প্লে হয় আমাদের ভিডিওর মাঝখানে, সেই অ্যাডভার্টাইজমেন্ট প্লে করার জন্য গুগল সেই অ্যাডভার্টাইজারদের থেকে একটা টাকা নেয়। ধরো তোমার একটা কোম্পানি সে প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, তারা কিছু একটা অ্যাড দিচ্ছে আমার ভিডিওতে, তারা গুগলকে টাকা দিচ্ছে, সেই টাকার একটা অংশ আমি পাবো। এবার তাহলে তুমি যখন ভিডিওটা দেখছো, তুমি অ্যাডটাও দেখছো, তুমি যখন অ্যাডটা দেখলে গুগল সেই অ্যাডের এগেইনস্টে টাকা পেল, তার একটা অংশ আমি পেলাম। ঠিক আছে, এবার তুমি যদি ভারত থেকে না দেখে আমেরিকায় দেখো, আমেরিকায় অ্যাডভার্টাইজমেন্টের টাকা আমাদের থেকে 7 থেকে 8 গুণ। মানে আমেরিকায় যদি প্রক্টর অ্যান্ড গ্যাম্বল তাদের অ্যাড দেয় আমেরিকার দর্শকের জন্য, ধরো একজন বাঙালি আমার ভাই, সে টেক্সাসে বসে আমার ভিডিও দেখছে, সে ওখানকার একটা প্রোডাক্টের অ্যাড পেল, সেটার এগেইনস্টে টাকা কিন্তু আমি 7 থেকে 8 গুণ পাবো, কারণ আমার দর্শক আমেরিকার, এবং সেখানে অ্যাডভার্টাইজমেন্টের মূল্য অনেক বেশি, কারণ সেখানে গুগল যে অ্যাডভার্টাইজার তার থেকে 7 থেকে 8 গুণ টাকা নিচ্ছে, আমাদের সেটাও 7 থেকে 8 গুণ বেশি। ইউরোপে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায় এইসব জায়গা থেকে দর্শক যত বেশি হবে আমাদের আয় তত বাড়বে। ভারতের দর্শক বাংলাদেশে আরো কম। ঠিক আছে, বাংলাদেশের বাঙালিরা আমাদের ভিডিও দেখে, তার জন্য আমাদের যে খুব বেশি আয় হয় তা না। ক্লিয়ার? তার মানে তুমি বুঝে দেখো, বাংলাদেশের দর্শক যদি 7-8 গুণ বেশি হয় তবে আমার সেই 1 টাকা রোজগার হবে। বোঝা গেল যে কোথা থেকে দর্শক দেখলে আমার ভিডিওতে আয়ের উপর ইম্প্যাক্ট করবে। না, সেকেন্ড, রিটেনশন, কতক্ষণ দেখছে। একটা অ্যাডভার্টাইজমেন্ট গুগল তখনই প্লে করা চালু করবে যখন গুগলের অ্যালগরিদম বুঝবে যে অ্যাডটা প্লে হয়ে যাওয়ার পরেও দর্শক বসে থাকবে, আমার ভিডিওটা দেখবে। বুঝতে পারছো? তার মানে কি, আমার ভিডিওটা এনগেজিং, আমার ভিডিওটা ভালো, তখনই অ্যাড প্লে হবে, তখনই আমার অ্যাডের এগেইনস্টে আয় আসবে। সুতরাং তুমি যদি গুড কন্টেন্ট না বানাও, 1 লাখ ভিউ হয়ে গেল, ওটা হয়তো একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর কোনো একটা টপিকে তুমি ভিডিও বানিয়েছো, তুমি কোনো পপুলার কন্টেন্ট ক্রিয়েটার নাও, কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর বানিয়েছো, কারেন্ট অ্যাফেয়ার্সটা একটা ধরো বর্তমানে যে কাশ্মীর,
কাশ্মীরের উপর তুমি ভিডিও বানিয়েছো, তোমার ইনস্ট্যান্টলি তোমার ভিডিও হিট করে গেল 1 লাখ, তুমি দেখলে তার এগেইনস্টে তুমি 10 টাকাও রোজগার করবে না। কারণ কি? ইট ইজ দ্য কিওয়ার্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি প্লেইং দ্য রোল, নট ইওর কন্টেন্ট। তোমার কন্টেন্টের জন্য কিন্তু লোকে তোমাকে দেখছে না, লোকে তোমার কন্টেন্টটা দেখছে কারণ কাশ্মীরটা এখন পপুলার কিওয়ার্ড এই জন্য। এক্ষেত্রে কিন্তু তুমি 1 টাকাও রোজগার নাও করতে পারো, কারণ এক্ষেত্রে গুগল অ্যালগরিদম যথেষ্ট চালাক, ইন্টেলিজেন্ট, সে তোমার ওখানে একটাও অ্যাড প্লে নাও করতে পারে। পরিষ্কার? ওকে। কতক্ষণ দেখছো তার উপর বেস করে গুগল তার অ্যাড চালায়, এবং যত বেশি অ্যাড চালাবে তত বেশি তোমার রোজগার। আমার যদি একটা 20 মিনিটের ভিডিওতে 5টা অ্যাড চলে, তাহলে আমার 5 গুণ রোজগার হবে। ঠিক আছে? যদি এমন দেখা যায় যে আমার 20 মিনিটের ভিডিওতে 10 মিনিট পরে লোকে ছেড়ে চলে গেছে, তাহলে আমার অ্যাড কম প্লে হবে 10 মিনিটে যতটুকু। বাট হোয়াট ইজ গুড রিটেনশন টাইম? একটা ভিডিও লাইফে গুড রিটেনশন কতটুকু যাতে আমি হ্যান্ডসাম রোজগার করতে পারি? 40 to 50%। তোমার ভিডিও যদি 10 মিনিটের হয় এবং অন অ্যান অ্যাভারেজ 4 থেকে 5 মিনিট ম্যাক্সিমাম মানুষ দেখে, এটাকে আমরা বলি রিটেনশন, 4 থেকে 5 মিনিট হয়, ইটস এ ভেরি গুড ভিডিও। যদি রিটেনশনটা 20% এর কম হয়, মানে 40% এর নিচে কিছু হয়, 30 to 40 ইজ অ্যাভারেজ, 30 এর নিচে ইজ নট এ গুড কন্টেন্ট। আমরা সব দেখতে পাই আমার ভিডিও অন অ্যান অ্যাভারেজ কতক্ষণ দেখছে লোকে। সো below 30% is not a good video. 30 to 40 তুমি 1-2 দিন পরে তুমি বুঝে যাবে তোমার ভিডিও কন্টেন্টটা কি হয়েছে। and you need to introspect, you need to recalculate and recreate your content according to your retention. Retention ভালো না হলে হবে না। ক্লিয়ার? সো রিটেনশন ভালো হবে তখনই যখন এনগেজিং ভিডিও হবে। তো আমরা আয় করি এইভাবে আমাদের অ্যাডভার্টাইজমেন্টের এগেইনস্টে। এবং আরো একটা জিনিস আমি বললাম আয়ের প্যারামিটার, সেটা হচ্ছে কখন আমাদের অ্যাডভার্টাইজমেন্ট গুলো লোকে দেখছে, কোন সিজনে। আমাদের এখানে দুর্গাপূজার সময় সেপ্টেম্বর মাস থেকে শুরু করে জানুয়ারি মাস, এটা হচ্ছে ফেস্টিভ সিজন। এই সময় গুগল অ্যাডভার্টাইজমেন্টের রেট বাড়িয়ে দেয়। যেমন ধরো আইপিএল যখন হচ্ছে, আইপিএল এ কেউ যদি অ্যাড দিতে চায় তার অ্যাডের রেট বেশি, তাই না? সেই রকমই পুজোর সময় কেউ যদি অ্যাড দিতে চায়, ক্রিসমাসে কেউ যদি অ্যাড দিতে চায় আমার ভিডিওতে বা আমাদের ভিডিওতে, তাহলে তার রেট কিন্তু বেশি। সুতরাং সেই সময়টায় যদি তুমি ভালো কন্টেন্ট বানাও তাহলে বেশি আয় হয়। সুতরাং আয় একইভাবে সব সময় হবে তা নয়। এখন যে আইপিএল চলছে, নানা রকমের পলিটিক্যাল ক্রাইসিস চলছে দেশে, সে আমাদের ভিডিও কম দেখছে, অন্য কিছু বেশি দেখছে। এখন কিন্তু আমাদের আয় কম। বুঝতে পারলাম যে কখন আয় বেশি হবে, কিভাবে আয় বেশি হবে। এবং একটা কন্টেন্ট ক্রিয়েটর যদি ঠিকঠাক মতো কন্টিনিউয়াসলি ভিডিও বানিয়ে যেতে থাকে, তাহলে দে আর গোইং টু আর্ন এনিথিং। আপার লিমিট কোনো কিছু নেই। ইউ ক্যান আর্ন ইভেন করোড়স। মেনি অফ দ্য ইউটিউবার্স দে আর্ন ইন করোড়স আমাদের ন্যাশনাল লেভেলে। ঠিক আছে? এবং সাধারণ যে আমাদের সরকারি চাকরি বলো বা বেসরকারি চাকরি বলো, তাদের তুলনায় সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর অনেকেই আছে যাদের অ্যাভারেজ কন্টেন্ট ক্রিয়েটর দে আর্ন বেটার দ্যান দেম। এটা আমি ডিসক্লোজ করতে পারি। ঠিক আছে? আরো রোজগারের রাস্তা রয়েছে, স্পন্সরশিপ রয়েছে, এন্ডোর্সমেন্ট রয়েছে, সেগুলো আলাদা করে আসে। যখন তুমি পপুলার হয়ে যাবে তখন তোমাকে আলাদা করে স্পন্সরশিপ দেবে, বিভিন্ন কোম্পানি ডিরেক্টলি অ্যাপ্রোচ করবে যে তুমি আমাদের এটা বলো। যেমন কালকে আমি টাইটান ঘড়ির একটা উদ্বোধন হবে, আমাকে ডেকেছে, তো আমরা সেখানে যাব। We are earning money from that. So these are the other segments from where you can earn. এগুলো তুমি earn করতে পারো। এগুলো আস্তে আস্তে আসবে, but not at the beginning. So earning হিসেবে আমি বলবো যে it's a handsome sector. You can earn handsome, ভালো রোজগার হয়। It's not that যে খারাপ রোজগার হয়। যদি বলে যে আমি কম আর্ন করি, তবে হ্যাঁ, তার জন্য মোটামুটি একটা স্ট্যান্ডার্ড জায়গায় তোমাকে যেতে হবে। সে আমি বলবো যে তোমার যদি মাস গেলে 1 মিলিয়ন ভিউ হয়, মানে 10 লক্ষ ভিউ যদি হয়, বা 5 থেকে 10 লক্ষর মধ্যে যদি ভিউ থাকে সব মিলিয়ে, তাহলে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি অন অ্যান অ্যাভারেজ মাসে 60 to 80,000 rupees you can earn. Is big or around 1 million views per month. So you can earn in between anything between 50 to 80,000. এর মধ্যে একটা কিছু earn
না, এবার একটা গুরুত্বপূর্ণ কথা, এখানে ডিসক্লেমার, একটা চাকরির যেমনি একটা নিশ্চয়তা আছে, ঠিক আছে? তুমি যদি একটা সরকারি চাকরি করো তার একটা নিশ্চয়তা আছে, তুমি যদি একটা প্রাইভেট ভালো কোম্পানিতেও চাকরি করো তার একটা নিশ্চয়তা আছে, কিন্তু এখানে সেই নিশ্চয়তা কতটা, এটা অবশ্যই আবার ডিসকাস করা উচিত আর কিছু বলার পরে। তো এটাতে আমি আবার ফিরে যাবো আমার সেই সামগ্রার কথায়, যে আমার যদি স্কিল থাকে তাহলে আমি নিশ্চয়তা কেয়ার করি। তোমাকে সবার আগে আবারও সেই এক জায়গায় স্কিলফুল হতে হবে। যদি তুমি স্কিলফুল হও তাহলে নিশ্চয়তা বড় না করলেও হবে। এবার প্র্যাকটিস স্পিকিং নিশ্চয়তা কি আছে? কম। প্র্যাকটিস স্পিকিং কম। প্রতিনিয়ত তোমাকে কনসিস্টেন্টলি খেটে যেতে হবে। কালকে ইউটিউব ভারতে যদি বন্ধ হয়ে যায়, টিকটক যদি বন্ধ হয়ে গেল, অনেকের সমস্যা হয়েছে, যে কোনো পলিটিক্যাল সোশ্যাল কারণে ইউটিউব বন্ধ হয়ে যেতে পারে। যে কোনো কারণে ইউটিউবে হয়তো বলে দিল যে তুমি ধরো সে খাবার চ্যানেল বানাও। আজকে আমাদের দেশে কোনো একটা পলিসি চেঞ্জ হলো যে না, আমরা লোকের স্বাস্থ্য খারাপ হচ্ছে, কোনো কিছু খাবার দাবারের জিনিস দেখানো যাবে না, তোমার গেল তোমার কন্টেন্ট আর বানানো যাবে না। কিন্তু তুমি যদি স্কিলফুল হও তুমি অন্য কিছু তখন ভাবতে পারবে, তাই না? তো যে কোনো চাকরির ক্ষেত্রে যেমনি আজকালকার দিনে প্রাইভেট কোম্পানিগুলোতে অনিশ্চয়তা যতটুকু আছে সেই রকম অনিশ্চয়তা এখানেও আছে। তবে তোমার নিজের স্কিলের উপর আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে। এখানে আরেকটা কথা আমি বলতে চাইবো, আমি যদি এখন আমার ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে যায়, আমি কি করতে পারি? আমি এতদিনে লাস্ট 4 বছরে আমার এডিটিং স্কিল এতটাই পোক্ত হয়ে গেছে যে আমি একটা সিনেমাও এডিট করতে পারি। আমি একটা সিরিয়াল এডিট করতে পারবো, কি আমি অন্য কন্টেন্ট এডিট করতে পারবো, তাই দিয়ে আমি প্রচুর টাকা রোজগার করতে পারবো। সো দিস ইজ দ্য স্পিরিট যেটা তোমার মধ্যে থাকতে হবে। তো ভাবনা চিন্তা করো, নিজের কাজটা ভালোবাসো কিনা সেটা নিজেকে জিজ্ঞেস করো, নিজের স্কিল গ্রো করতে পারবে কিনা, শেখার স্পৃহা আছে কিনা সেটা জিজ্ঞেস করতে হবে নিজেকে। এই সব কিছু করে তারপর এগোতে হবে সোশ্যাল মিডিয়ার ওয়ার্ল্ডে। এবং এটা আমার যতটুকু পার্সোনাল ফিলিং, নেক্সট 5 বছর তো অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়া আরো এগোবে। হ্যাঁ, এখানে চেঞ্জেস হবে। এখন আস্তে আস্তে 3D আসবে, ভার্চুয়াল ওয়ার্ল্ড আসবে। তোমরা জানো কিনা জায়গা গুগল গ্লাসের কথা শুনেছো। এখন আমি যদি 2 ডিমেনশনাল একটা ওয়ার্ল্ডে তোমাদের দুনিয়া দেখাচ্ছি, going ahead in 1 or 3 years তুমি একটা চশমা পরে নেবে, দেখা যাবে যে তুমি আমার সঙ্গেই সেই অমরনাথে রয়েছে, আমার সঙ্গেই সেই কাশ্মীরে রয়েছে, আমার সঙ্গেই সেই কাজাখস্তানে রয়েছে। You'll be able to feel, you'll be able to travel virtually with me in the destination. এবার তার জন্য স্কিলটা চেঞ্জ করতে হবে। আমি এখন যেভাবে ভিডিও বানাচ্ছি তখন সেভাবে হবে না। So I need to acquire that skill. আমাকে সেটা শিখতে হবে। এই শেখার স্পৃহাটা থাকতেই হবে। সেটা যদি থাকে, সেই ইচ্ছেটা যদি থাকে, তোমাকে দমানো যাবে না, কাউকে দমানো যাবে না। ঠিক আছে? দ্যাটস অল। ম্যাডাম, মাতাজি উইথ ইউর পারমিশন, তাহলে সবার কোশ্চেন অ্যান্সার কিছু যদি থাকে। বলো। Feel free to ask any question. Feel free to ask. তোমরা নিজেদের ক্যারিয়ার অপশন কিভাবে চাও, এনিথিং regarding আরেকটা প্রশ্ন আমি বলে দিচ্ছি তোমাদের অনেকের প্রশ্ন। Do you need to be good looking in order to get success on YouTube? এটা একটা বিরাট প্রশ্ন, পপুলার প্রশ্ন। একেবারেই নয়। তুমি ইউটিউবে how you look does not matter at all. সোশ্যাল মিডিয়াতে ম্যাটার করে না। যেটা ম্যাটার করে how you talk, তুমি কিভাবে কথা বলছো। এটা যদি থাকে, কথা যদি ঠিক মতো বলতে পারো, লোককে বোঝাতে পারো, লোকের সঙ্গে কানেক্ট করতে পারো, সেটা একমাত্র রাস্তা হচ্ছে ভালো কথা বলা। সেই স্কিলটা কিন্তু একটা রিকোয়ার্ড স্কিল। হাউ ইউ লুক ডাজন্ট ম্যাটার অন সোশ্যাল মিডিয়া। ঠিক আছে? বলো আর কোশ্চেন যদি কিছু থাকে। ছাত্রীদের আমাদের সাংবাদিকতা বিভাগ থেকে যদি কারো থাকে কোশ্চেন করতে পারো। অন্যান্য জার্নালিজমের মধ্যে যদি কিছু থাকে, হ্যাঁ, ওই মাইকটা ইভেন প্রোনাউন্সিয়েশন, তুমি কিভাবে উচ্চারণ করছো সেটাও খুব যে ম্যাটার করে না, প্রোনাউন্সিয়েশন ম্যাটার করে, তবে বেটার হলে ভালো হয়।
মর্নিং স্যার, আমি জার্নালিজম ডিপার্টমেন্টের অন্তিকা মণ্ডল সেকেন্ড ইয়ার। স্যার, আপনি অনেকবারই স্কিলসের কথা বললেন যে আমাদের নানা ধরনের স্কিল শেখা উচিত বা নিজের ব্যাপারে বেশি করে জানা উচিত যে আমার মধ্যে কি স্কিল আছে। তো আপনি আমাদের কি সাজেস্ট করতে পারেন? এখন শুধু ডিগ্রির বেসিসে চাকরি পাওয়া যায় না, দ্যাটস ভেরি ট্রু। তো নানা ধরনের স্কিল আমাদের শিখতে হয়। তো আপনি কি স্কিল শেখা আমাদের সাজেস্ট করছেন এই ডিপার্টমেন্টে আগানোর জন্য জার্নালিজম হিসেবে? ওকে, প্রিন্ট মিডিয়া দেখো, more or less as far as my knowledge is concerned, going ahead is going to be obsolete. মানে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা পেপারের সার্কুলেশন, আমার বন্ধুবান্ধব যারা সাংবাদিক, আনন্দবাজারের সার্কুলেশন অনেক কমে গেছে। দ্যাট ইজ দ্য বেস্ট ইন আওয়ার স্টেট, রাইট? লেখার সময় কি হয়, তোমাকে লোকে দেখছে না, তোমার কথা লোকে শুনছে না, তুমি মন দিয়ে লিখতে পারো এবং তোমার ভাবটা লেখার মাধ্যমে ফুটে ওঠে। প্রতিটা শব্দে, প্রতিটা লাইনে তুমি তোমার ভাব, তোমার তথ্য সবকিছু দিয়ে পাঠিয়ে দিলে, প্রেস ছাপিয়ে দিল, হয়ে গেল। কিন্তু যখনই আমাদের ক্যামেরা চলে আসে, যখনই আমাদের সাউন্ড চলে আসে, তখন কিন্তু এই ভেবে চিন্তে লেখার ব্যাপারটা শব্দ চয়ন করে থাকে না। প্রথম শেখার জিনিস যেটা, যদি তুমি মাল্টিমিডিয়ায় থাকো, এখানে সাউন্ড, ক্যামেরা এসব রয়েছে, কথা বলা, ভালো করে মনের ভাব প্রকাশ করতে জানা এবং শেখা, এটা খুব জরুরি। ছোটবেলায় আমরা ভাব সম্প্রসারণ লিখে বড় হয়েছি, ভাব রচনা লিখে বড় হয়েছি, এগুলো আমাদের স্কিল ডেভেলপ করেছে লেখার ব্যাপারে। কিন্তু বলা, একটা কথাকে মনে যেটা রয়েছে গুছিয়ে সাজিয়ে বলা, এটা ফার্স্ট শিখতে হবে। এটা খুব জরুরি আর্টিকুলেট করা, বাংলা ভাষায় হোক, ইংরেজি ভাষায় হোক, যে ভাষায় তুমি স্বচ্ছন্দ, বলাটা খুব জরুরি সুন্দর করে। এবং বলার সময় যাতে এমন ভাবে বলা, তোমার সাবজেক্টটা যাতে ছেড়ে তুমি বেরিয়ে না যাও, এই স্কিলটা কিন্তু সবার আগে শেখা উচিত। আমি কথা বলতে শিখতে চাই, কথা বলতে শিখতে চাওয়াটা একটা আর্ট, মানুষ শিখতে পারে না। কথাটা বলতে হবে ভালোভাবে, এটা প্রথম। দ্বিতীয়, মাল্টিমিডিয়ায় থাকতে গেলে তোমার ওই যেটা বললাম, ক্যামেরা ওয়ার্ক, ক্যামেরা অ্যাঙ্গেল, এডিটিং, সাউন্ড, এগুলো সম্পর্কে বেসিক ধারণা অবশ্যই তুমি জার্নালিজমে থাকতে চাও, ঠিক আছে? তো কমিউনিকেশন স্কিল খুব জরুরি, খুব জরুরি। সেটা হচ্ছে কথা বলা। এটা আমি প্রাইমারি এটাতেই স্ট্রেস দেবো, যে কমিউনিকেশন স্কিল এটা বাড়াও, এটা প্রাইমারি একদম, ঠিক আছে? লোকে যেমন আরেকটা জিনিস হয় যেটা বলবো, সেটা হচ্ছে যে আমাকে যদি তুমি বলো, আমার মতো আমার বন্ধু বান্ধবরা অনেকে রয়েছে যাদের সঙ্গে আমি যখন কথা বলবো, দুনিয়ার যে কোনো টপিকে আমি 5 মিনিট কথা বলতে পারি কি, সেটা যদি ঠাকুর হন, আমাদের স্বামীজি হন, সেটা সম্পর্কেও যেন আমি 5 মিনিট কথা বলতে পারি, ভারতবর্ষ সম্পর্কেও পারি, সংবিধান সম্পর্কেও পারি, কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কেও পারি, রাজনীতি সম্পর্কেও পারি, ধর্ম নিয়েও পারি, সবকিছু নিয়ে পারি। তবে তুমি একজন শিক্ষিত মানুষ। তুমি যে কোনো বিষয়ে একটা আলোচনা হচ্ছে, এটা সিনেমা হোক, গান হোক, গল্প হোক, স্বামীজি হোক, ঠাকুর হোক, তোমার বেসিক নলেজ আছে কি? ইন্টারন্যাশনাল রিলেশন হোক, এটা থাকাটা খুব জরুরি। অ্যাজ জার্নালিস্ট তো মাস্ট। তো এই 360 ডিগ্রি নলেজ, এটা হচ্ছে আরেকটা স্কিল যেটা তোমাকে একটা স্ট্রং, মজবুত ভিতের উপর দাঁড় করাবে। এবং এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। আজকের দিনে দুনিয়ায় কি হচ্ছে সেটাও তোমাকে আজকের দিনেই শিখতে হবে, জানতে হবে। কখনো জানা বন্ধ করো না। সেই সিধু যেটা বলে গিয়েছিল, জানিটা সোনার কেল্লা দেখেছো কিনা, মনের জানলাটাকে খুলে রাখো, তাজা বাতাস আসতে দাও। সেটা যদি বন্ধ হয়ে যাবে, তাজা বাতাস মানে এখানে জ্ঞান, তাহলে জ্ঞান ultimately you are going to survive, you will survive only if you have knowledge and skill, otherwise you'll sink. Veil of oblivion তোমার মধ্যে একদম পুরো ছেয়ে যাবে, অন্ধকারাচ্ছন্ন দুনিয়া হয়ে যাবে।
ক্ষণিকের আনন্দ, ক্ষণিকের মস্তি, এটা ওয়ার্ড, হ্যাঁ, বা এইসব, তার বাইরে বেরিয়ে যে জ্ঞানের দুনিয়া, তার কিন্তু কোনো মান নেই, এটুকু আমি বলতে পারি। আরেকজন লোক যে তোমার সঙ্গে কথা বলছে, সে যখন কথা বলতে গিয়ে, দুটো কথা বলতে গিয়ে, তিনটে কথার সময় সে বুঝে যাবে যে তোমার মধ্যে পটেনশিয়াল আছে, তুমি কিছু জানো, সে তার কথা বলার সময় সেও সাবধান হয়ে যায়। সে কিন্তু তোমাকে ফালতু কথা বলবে না। তুমি যদি ফালতু কথা বলো তবেই সে ফালতু কথা বলবে। সুতরাং কথা বলা, নিজের জ্ঞান বাড়ানো, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো দরকার। এটা স্কিল, ভাইটাল স্কিল। বলো আর কোনো কোশ্চেন? হ্যাঁ প্লিজ। আমি জার্নালিজম ডিপার্টমেন্ট থার্ড ইয়ার স্টুডেন্ট। হ্যাঁ আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগে দেখতে পাই মানুষের হাতে সময় খুব কম, হ্যাঁ মানে সবটাই খুব তাড়াতাড়ি। একটা 30 সেকেন্ডের রিলও আমরা পুরোটা দেখি না, তাড়াতাড়ি স্ক্রল করে হ্যাঁ। চলে যায়। সেটাও আমাদের ভিতরে অ্যাট্রাক্ট করে না। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি ব্লগিং শুরু করি, তাহলে প্রথম ভাগে একদম প্রথম যখন আমি শুরু করছি, তখন মানে দর্শক যাতে আমার কন্টেন্টটা দেখতে আগ্রহী হয়, সেই ক্ষেত্রে আমি কি কি জিনিস মাথায় রাখতে হবে? Okay, হ্যাঁ। প্রথম, আমরা নিজেরাই এখন এই জিনিসটা নিয়ে স্ট্রাগল করছি। আমরা লং ফরম্যাটের ভিডিও বানাই, তো এখন দর্শক বেশি শর্ট ফরম্যাটের ভিডিও, যাকে আমরা বলি রিল বা শর্টস। এবার ইনস্টাগ্রামে, ফেসবুকে এবং ইউটিউবে সব জায়গায় ম্যাক্সিমাম ভিউ হয় শর্টসের এবং রিলসের। এবার এখন 3 মিনিট হয়েছে, আগে 1.5 মিনিট ছিল। তো 3 মিনিটের মধ্যে ভালোভাবে তথ্য দিয়ে, এন্টারটেইনমেন্ট দিয়ে, সবকিছু দিয়ে একটা রিলকে সাজিয়ে তোলা সত্যি খুব কষ্টের। আরো একটা জিনিস, খুব চ্যালেঞ্জিং, কষ্টের বলবো না, খুব চ্যালেঞ্জিং। আরো একটা জিনিস, যে রিলের মাধ্যমে ব্র্যান্ড তৈরি করা, এটা আরো চ্যালেঞ্জিং। কিন্তু এখন দুনিয়া যেদিকে যাচ্ছে, আনফরচুনেটলি, যেহেতু শর্ট মেমরি, আমরা খুব ক্ষণিকের আনন্দ পেতে চাই, ক্ষণিকই তথ্য পেতে চাই, ধৈর্য কমে যাচ্ছে। সুতরাং রিল আলটিমেটলি রিলই থাকবে। তোমরা যদি কন্টেন্ট ক্রিয়েশনের কথা ভাবো, আমার সাজেশন হবে যে প্রাইমারিলি রিলের দিকে কনসেন্ট্রেট করতে হবে। তোমাকে স্কিল অ্যাডাপ্ট করতে হবে, যাতে তুমি ওই 3 মিনিটের মধ্যেই তোমার গল্প গুছিয়ে পড়তে পারো। এটা কিন্তু আমরাও চ্যালেঞ্জ ফেস করছি। আমরা লং ফরম্যাটের ভিডিও বানাই, 24 মিনিট। স্টিল উই আর ব্লেসড যে আমাদের ভিডিও এখনো অবধি 50 to 60% আমাদের রিটেনশন। মানে 10 মিনিটের ভিডিও বানালে 5 থেকে 6 মিনিট লোকে দেখে। তার কারণ হচ্ছে, এখানে আরেকটা ইম্পর্টেন্ট তথ্য যেটা আমি দিতে চাইবো, সেটা হচ্ছে আমাদের যারা দর্শক, তাদের ম্যাক্সিমামই হচ্ছে বয়স্ক। তাদের এজ গ্রুপ শুরু হয় 25 ইয়ার্স অনওয়ার্ডস। আমাদের 18 ইয়ার্স টু 24 ইয়ার্স, এটা বঙ্গাইয়ের কাছে, ঠিক আছে? বঙ্গাই দেখে, হ্যাঁ। আমরা 8 বছরের দর্শক সংখ্যা আমাদের আছে, খুব কম। আমাদের মধ্যে হয়তো অনেকে আছে এস, তারা হয়তো নিয়মিত কম। আমাদের দর্শকের, তারপর এখানে সামাজিক ট্রানজিশন একটা কিন্তু ব্যাপার, যেটা গত 5-7 বছর, 10 বছরে ঘটছে। আমরা ছোটবেলা থেকে উপন্যাস পড়ে বড় হওয়া মানুষ, আমরা উপন্যাস পড়েছি ছোটবেলা প্রচুর পরিমাণে, হ্যাঁ, তাই পড়ে বড় হয়েছে। এখন সেই ধৈর্যটা আমাদের আছে যে আমরা একটা 500 কথা, 1000 কথার বই কোনো ব্যাপার না, আমরা পড়ে ফেলি। আজকালকার দিনে এটা খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে, তারপরে ধৈর্য কমে গেছে। তাহলে এবার তুমি যদি কন্টেন্ট বানাও, তুমি যদি লং ফরম্যাটের বানাও, তাহলে এখানে দর্শক পাওয়া একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আমার এজের সঙ্গে ম্যাচ করে আমার দর্শক। তো তোমাদের প্রাইমারিলি কিন্তু কনসেন্ট্রেট করতে হবে রিলের ওপরে, ইন অর্ডার টু বিল্ড ইউর ব্র্যান্ড। রিল ইজ going to win at the end of the day, as per my experience. Long format video থাকবে, but সেটা not more than 15 minutes. Really primarily concentrate করতে হবে short format. Even in fact YouTube, Instagram, Facebook, এদের যারা ম্যানেজার, যারা এদের আমাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, তাদেরও এখন ক্লিয়ার কাট বক্তব্য নেই।
ধরুন কিন্তু ভাষা আমি যেখানে কনফিডেন্ট আমি হতে পারে বাংলা বা ইংলিশ যে কোনো একটাতে কনফিডেন্ট হতেই পারি, কিন্তু অনেক সময় না টার্গেট অডিয়েন্সের উপরেও তো ডিপেন্ড করছে যে আমার টার্গেট অডিয়েন্স হতে পারে হয়তো বয়স্ক লোকেরা, বাট আমি কনফিডেন্ট ইংলিশে, কিন্তু ওনারা হয়তো সেটা বুঝতেই পারছেন না, তো তখন আমার কি করা উচিত? টার্গেট অডিয়েন্স তুমি আগে থেকে বোঝাটা মুশকিল, তোমার কন্টেন্টের উপর নির্ভর করবে তোমার টার্গেট অডিয়েন্স কারা। মানে আমার কন্টেন্টটা হলো হয়তো বয়স্ক লোকেদেরকে নিয়ে আমার কন্টেন্টটা, বাট আমি বাংলা থেকে ইংলিশে বেশি কনফিডেন্ট, বাট অনেক সময় আমরা বেশিরভাগই দেখি যে বয়স্ক লোকেরা হয়তো ইংলিশ অন্তত বোঝেন না। না, এবার আমার একটা বক্তব্য আছে, আমার টার্গেট অডিয়েন্স কি শুধু বাঙালি নাকি অল ইন্ডিয়া নাকি হোল ওয়ার্ল্ড, এটা তোমাকে ভাবতে হবে। যদি এরকম হয় যে না শুধু বাঙালি, তুমি ইংরেজিতে কনফিডেন্ট, তাহলে এখানে একটা মিসম্যাচ। তো এটা কিন্তু মিসম্যাচ। শুধু বাঙালি দর্শক হলে তোমাকে কিন্তু বাংলা ভাষাতেই তোমাকে তাদেরকে বোঝাতে হবে যে তুমি যেটা বোঝাতে চাইছো। যদি এরকম হয় যে না অল প্যান ইন্ডিয়া, হোল ওয়ার্ল্ড এর দর্শক, তাহলে তোমাকে ইংলিশে যেতে হবে। এবার তুমি যেটাতে স্বচ্ছন্দ সেটার উপর বেস করে তুমি তোমার টার্গেট অডিয়েন্স চুজ করো। তুমি যদি ইংরেজিতে স্বচ্ছন্দ হও, তাহলে শুধু বাঙালিদের জন্য, তুমি বয়স্ক বাঙালিদের জন্য কন্টেন্ট বানিয়ে লাভ নেই। তুমি সবার জন্য বানাও, সারা পৃথিবীর জন্য বানাও, তাহলে ইউ উইল বি এবল টু রিচ মেনি পিপল, মোর পিপল, তাই না? আমাদের উদ্দেশ্যটা খুব সহজ, যে উই ওয়ান্ট ম্যাক্সিমাম ভিউয়ারশিপ। তো তুমি যেটা স্বচ্ছন্দ, যে আমি ইংরেজিতে স্বচ্ছন্দ, তাহলে আমার টার্গেট অডিয়েন্স শুধু বাঙালি কেন হবে? বাঙালি নয়, বয়স্ক বাঙালিরা যারা বুঝবে বুঝলো, যারা বুঝলো না তাদের জন্য আমার কন্টেন্ট নয়। পরিষ্কার, আমার কন্টেন্ট সারা ওয়ার্ল্ডের জন্য, প্যান ইন্ডিয়ার জন্য, সারা ওয়ার্ল্ডের জন্য। তুমি যেটুকু দর্শক এখানে হারাচ্ছ, তুমি সারা ওয়ার্ল্ড থেকে তার থেকে অনেক বেশি দর্শক পেয়ে যাবে। তো হিসেবটা এরকম যে আমি যেটা স্বচ্ছন্দ আমি কম্প্রোমাইজ করবো না, আমি বাংলায় স্বচ্ছন্দ, আমি বাঙালি দর্শকই চাই দুনিয়ার যে কোনায়, আমি তাদের জন্যই কন্টেন্ট বানাচ্ছি। তার জন্য আমার অনেক দর্শক হয়তো অনেক আমাকে বলেন যে তুমি ইংরেজিতে কন্টেন্ট বানালে আর অনেক মানুষ দেখতে পেত। হ্যাঁ পেত, তা আমি তো স্বচ্ছন্দ, আমি বানাবো না। তো তুমি তো ইংরেজিতে স্বচ্ছন্দ, বাংলায় না, বানাবে না। যারা দেখবে বুঝবে তাদের মধ্যে থেকে দর্শক আসবে অবশ্যই। আরেকটা কোয়েশ্চেন আছে না? স্যার, হ্যালো, আমি প্রিয়াঙ্কা চট্টোপাধ্যায়, দর্শক বিভাগের ছাত্রী। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি অনেকবার বললেন ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে বা ভিডিও করতে গেলে কথা বলার স্টাইলটা সেটা একটু বেটার করতে হবে, তো সেটা কিভাবে ডেভেলপ করা যেতে পারে? বেটার করতে হবে বলতে, তুমি যেভাবে তোমার বন্ধুদের সঙ্গে কথা বলো, তুমি তোমার ক্যামেরার সামনে সেভাবেই কথা বলবে। এখানে মানুষ যেন তোমাকে সহজে নিজের সঙ্গে যোগাযোগ করতে পারে, নিজের আপন মনে করতে পারে, কিভাবে কথা বলতে হয় আমাদের। আমরা যেমন এটা সোশ্যাল মিডিয়াতে একটা অলিখিত নিয়ম, যে আমি সোশ্যাল মিডিয়াতে যখন থাকবো অ্যাজ যে আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলছি, আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলছি, আমি যখন তোমাদের সঙ্গে এখন কথা বলছি, আই এম অ্যাকচুয়ালি ফলোইং দ্য সেম অ্যাপ্রোচ। তাহলে তুমি সহজে আমার কথা বুঝতে পারো, সহজে তোমার মনের মধ্যে আমার শব্দগুলো গিয়ে ফুটে ওঠে। এটা বলতে বলতে হবে, করতে করতে হবে। তুমি অনেকেই আছে ক্যামেরার সামনে ধরলে সজাগ হয়ে যায়, সচেতন হয়ে যায়, ক্যামেরার সামনে কথা বলছে। ইটস নট দ্যাট। তোমার ক্যামেরাটা আছে যে ওখানে ক্যামেরা ধরে আছে, আমি কিন্তু সজাগ সচেতন নই, আমার যা বলার আমি তাই করছি। বুঝতে পারছো? এবার এটার ভিত্তি হচ্ছে তোমার নলেজ, তোমার জ্ঞান। তুমি কি পড়াশোনা করেছো, তুমি কি জানো, সেটাই কিন্তু তোমার মুখ দিয়ে দেখবে। সাবকনশিয়াস মাইন্ড দিয়ে তোমার যদি জ্ঞান থাকে, তোমার যদি পড়াশোনা থাকে, তবে তোমার পেছনের যে মন, সেটা তোমাকে সেই জিনিসটাই বলবে যেটা তোমার এই পড়াশোনার থেকে আসছে। সুতরাং পড়াশোনা করো, চারিদিকে নলেজ অ্যাকোয়ার করো, কখনো নিজেকে আটকে রেখো না। যা পারবে পড়ো, যা জানবে জানো। জানাটা খুব জরুরি। যখন তুমি জানা বন্ধ করে দেবে, তুমি আটকে গেলে তোমার কথাও বন্ধ হয়ে যাবে। নলেজ অ্যাকোয়ার করো এবং কথা কতগুলো জিনিস ফ্রুটফুল হতে পারে। এক
নম্বর হচ্ছে ডিবেটে অংশ নেওয়া, 2 নম্বর হচ্ছে বন্ধুদের সঙ্গে আড্ডা মারা, যেটা আমার জন্য সাংঘাতিক ফ্রুটফুল। আমি প্রচুর আড্ডা মেরেছি, বন্ধুদেরকে কনভিন্স করানো, ঠিক আছে, যুক্তি দিয়ে, ঝগড়া করে না। হ্যাঁ, যুক্তি দেওয়াটা খুব জরুরি, যে আমি যে পক্ষে নিই, আমার একটা মতবাদ আছে, আমি যুক্তি দিয়ে আমার মতকে প্রতিষ্ঠা করব আমার যুক্তি দিয়ে। সেই যুক্তিটার পেছনে যা যা জ্ঞান, সেটা তোমাকে আগে অ্যাকোয়ার করতে হবে, তবে তুমি প্রতিষ্ঠা করতে পারবে। সুতরাং তর্ক বিতর্ক at the highest level always improves your ability to articulate, ঠিক আছে। আমরা আগে যেটা করতাম আড্ডা, বাট at highest level। এই আড্ডাটা কোথা থেকে দিলাম বলো তো? সিনেমাটা দেখেছো আগন্তুক? হ্যাঁ, আগন্তুকের উৎপত্তি সত্যজিৎ রায় এই ডায়লগটা বসিয়েছিলেন যে অ্যারিস্টটল, প্লেটো এরাও আড্ডা মারতেন, বাট অ্যাট হাইয়েস্ট লেভেল। বিভিন্ন মতবাদ থাকতে পারে, তোমার মতকে প্রতিষ্ঠা করা, এইগুলোর মধ্যে দিয়ে কিন্তু আস্তে আস্তে তোমার আর্টিকুলেশনের পাওয়ার বাড়বে, তোমার নিজেকে প্রকাশ করার ক্ষমতা বাড়বে, ঠিক আছে। এগুলো করো, ওকে। তারপর আচ্ছা, আমরা আর প্রশ্ন দিচ্ছি না টাইম কনস্ট্রেন্টের জন্য। যাদের যা প্রশ্ন আছে আমাদেরকে পাঠাবে, আমরা স্যারকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, আমাকে ইমেল করতে পারো, আমি বলে দিচ্ছি shivaji.explorer@gmail.com। আমার যে কোনো ইউটিউবারের ইমেল, সেই ইউটিউবারের অ্যাবাউট পেজে থাকে, ইউটিউব চ্যানেলে যে কোনো ইউটিউবারের অ্যাবাউট পেজে থাকবে, আমারটাও রয়েছে। তুমি ওখানে shivaji.explorer@gmail.com এখানে ইমেল করতে পারো। ইনস্টাগ্রামে যাও, মেসেজ করতে পারো, ফলো করতে পারো, ইনস্টাগ্রামে মেসেজ করো, আই ডোন্ট রিপ্লাই। বাট বেস্ট হচ্ছে ইনস্টাগ্রামে হয়তো আমি রিপ্লাই নাও দিতে পারি, শয়ে মেসেজ আসে, তার জন্যই বলা ওটা। হ্যাঁ, বেটার হচ্ছে ইমেল, ভালো। ইমেল করতে। ঠিক আছে, তোমরা ইমেলও করতে পারো, স্যারের মেল আইডি নোট করে দিও, বা আমাদেরকেও জানাতে পারো। আমরা সরাসরি স্যারের সাথে কথা বলে তোমাদের সমস্ত কোয়েরি আমরা অ্যান্সার দেব। আমরা প্রায় শেষ অধ্যায়ে চলে এসেছি। আমরা এবার দেবপ্রতিকে ডেকে নেবো ভোট অফ থ্যাঙ্কসের জন্য। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। ভালো থেকো সবাই, ভেবে চিনতে জীবনে যাই ডিসিশন নেবে ভেবে চিনতে নেবে, আর সবার সঙ্গে ডিসকাস করে নেবে, ক্লোজ নয়, ওপেন হওয়াটা খুব জরুরি। যে কোনো সমস্যার সমাধান তখনই পেলে যখন তুমি নিজেকে ওপেন করবে। ভালো থেকো, বক্তব্য শেষ করছি। ভ্রমণ সাংবাদিকতাও কিভাবে একটা উদ্যোগী শিল্প হয়ে উঠতে পারে, আজকে তোমরা সবাই সেটা শুনবে। এর পাশাপাশি এই যে সোশ্যাল মিডিয়াকে অনেকে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে চায়, তো সেক্ষেত্রে কি কি ঝুঁকি, কি কি পরিকল্পনা করতে হবে, কি উপায় অবলম্বন করতে হবে, কতখানি আমাদের তৈরি হয়ে উঠতে হবে, এই সব কিছুই আজকে আমরা শুনলাম শ্রী শিবাজি পালের কাছ থেকে। এক্সপ্লোরার শিবাজি হিসেবে বেশি পরিচিত। আমি নিজে কিন্তু জার্নালিজম বিভাগের নই স্যার, আমি বাংলা বিভাগের। কিন্তু যখনই অদিতি বলল যে শিবাজি পালকে একটু ধন্যবাদ জ্ঞাপন করে দাও, আমি এক কথায় রাজি হলাম। এই জন্যই আমি আপনার একজন বিশেষ ফলোয়ার, এবং অনেক ভিডিও দেখে, বিশেষ করে আমি আজকে বলি যে আমি 2023-এ অজন্তা ইলোরায় গেছিলাম। যখন আমি রাস্তায় যাচ্ছি, তখন গাড়িতে বসে আমি এই এক্সপ্লোরার শিবাজি সেই অজন্তা ইলোরার যে আপনার ভিডিওটা ছিল, সেইটা আমি দেখি যে কোন গুহায় কি কি, কোনটা স্কিপ করে যেতে পারি, কোনটা দেখবই, এই ভাবনাগুলো কিন্তু দেখে নিলাম। বেনারস যাওয়ার আগেও আমি আপনারটা দেখেছি। তো এগুলো যে ভীষণ একটা কাজে লাগে, এটা তো একটা, এবং এটা যে একটা উপার্জনেরও পথ, এটা কিন্তু আজকাল দিনে একটা ভীষণ পরিচিত এবং মানুষজন অনেক বেশি জনপ্রিয় একটা। তো এগুলো দেখতে ভালো লাগে। অবসর বিনোদনের থেকেও বড় কথা, যে প্রিন্সিপাল মাতাজি বললেন যে আমাদের নেশাটা কি করে পেশায় পরিবর্তিত করা যায়, এবং আমাদের কি ভালো লাগে সেইটার উপরে আমাদের জীবিকা জীবন কতটা স্বচ্ছন্দ এবং সুন্দর হতে পারে। এবং এই যে বৈচিত্র্যপূর্ণ জীবনের আরো নতুন নতুন জায়গায় যাওয়ার জন্য আমাদেরকে অনুপ্রেরণা দেয়। আজকে আমরা সেই কথাগুলো শুনলাম। শ্রী শিবাজি পালকে আমাদের রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ত মানুষ, এবং সেই